জি, আমরা লাইভে চলে এসেছি। আসসালামু আলাইকুম। এক্সিস ডেন্টাল স্কুল কর্তৃক আয়োজিত জার্নি টু এফসিপিএস সেশনে সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো এবারও আমাদের ডেন্টাল কমিউনিটিকে আরো সামনের দিকে অগ্রসর করে নিয়ে যেতে এক্সিস ডেন্টাল আয়োজন করেছে এই সেশনটি। এক্সিস ডেন্টাল স্কুল বাংলাদেশের একমাত্র অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে বিভিন্ন রকমের প্রোগ্রাম। আমাদের মেম্বারশিপ প্রোগ্রামে ক্লাসগুলো রয়েছে রেকর্ডেড ভার্সনে। পড়াশোনা করা যাবে যে কোনো সময় যে কোনো জায়গায়। এছাড়াও রয়েছে আমাদের চ্যাট বক্স, আমাদের স্টুডেন্টরা যাতে মেন্টরদের কাছ থেকে যে কোনো সময় পড়াশোনার ব্যাপারে কোনো প্রবলেম জেনে নিতে পারে, সেটার জন্য আমাদের চ্যাট বক্সটি রয়েছে সবসময় ওপেন। আমরা প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের এক্সিস ডেন্টাল স্কুলের প্রেসিডেন্ট ডক্টর ফরহাদুল ইসলাম ভাইয়াকে এবং আমাদের পুরো এক্সিস পরিবারকে, যারা এক্সিসকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাচ্ছে। আমি আজকে আপনাদের সাথে আছি, আমি হোসনা মাহরু অপর্ণা, সাফেনা ওমেন্স ডেন্টাল কলেজ, সেশন 2019-20। আসসালামু আলাইকুম। আমি আদিবা তাবাসসুম, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ, সেশন 2019-20। আমি আছি আপনাদের সাথে আমি আছি আপনাদের সাথে মাসুম বিল্লাহ রাহান, ম্যাডি ডেন্টাল কলেজ, সেশন 2020-2021। আদিবা তাবাসুম। জি, এফসিপিএস নিয়ে কম বেশি সবারই অনেক কোয়েরিজ থাকে, অনেক কোয়েশ্চেন থাকে, যা জানার জন্য আমরা সবাই অনেক আগ্রহী। এবং এক্সিস ডেন্টাল কলেজে আজকের প্রোগ্রামটার মেইন আকর্ষণই জার্নি টু এফসিপিএস নিয়ে, যেখানে সাথে থাকছেন আমাদের একদল মেধাবী ডাক্তার। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম, বিডিএস ফ্রম ডি, এফসিপিএস পার্ট 1 ইন ওএমএস, কমিউনিটি বেসড মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট; ডক্টর লুৎফুন নাহার রত্না, এমএস ফেজ এ প্রস্থোডন্টিক্স, এফসিপিএস পার্ট 1 অর্থোডন্টিক্স অ্যান্ড ডেন্টোফেশিয়াল অর্থোপেডিক্স, সাফানা উইমেন্স ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল; ডক্টর সাদিয়া শারমিন, বিডিএস ফ্রম ডিইউ, এফসিপিএস পার্ট 1 ইন ওএমএস, বাংলাদেশ ডেন্টাল কলেজ; আমাদের সাথে আরো আছেন ডক্টর জিনিয়া রহমান, বিডিএস ফ্রম ডিইউ, এক্সপিএস পার্ট অন কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স, সুই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট। এবং আমাদের সাথে আরো আছেন ডক্টর মিজানুর রহমান শুভ, বিডিএস ফ্রম ডিইউ, এফসিপিএস পার্ট অন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, উদয়ন ডেন্টাল কলেজ। আমরা দেরি না করে আমাদের প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন। আহ, আমি আমার প্রথম প্রশ্ন রাখতে যাচ্ছি ডক্টর তারেক ভাইয়ের কাছে। আহ, আমাদের বিডিএস পাস করার পর তো পোস্ট গ্রাজুয়েশনের জন্য অনেক অপশন থাকে। তো ভাইয়া, আপনি হচ্ছে কেন এফসিপিএস টা চুজ করলেন? ধন্যবাদ। আহ, প্রথমত, বিডিএস পাশ করার পরে আমাদের হচ্ছে হাতে দুইটা অপশন থাকে। একটা হচ্ছে যারা বাইরে চলে যাবে, তাদের হচ্ছে পাথওয়েটা একরকম, আর যারা দেশে থাকবে তাদের জন্য প্রথমত দুইটা জিনিস, একটা হচ্ছে বিসিএস এবং আরেকটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন। এখন ডেন্টিস্ট্রিতে এখন পোস্ট গ্রাজুয়েশন, এটা হচ্ছে ব্যক্তিটা অনেক। এখানে আছে এমএস করা যায়, তারপরে হচ্ছে এমডি আছে, এফসিপিএস আছে। তো আমি কেন এফসিপিএস কে আসলে চুজ করলাম, এটা মোটা দাগে বলতে গেলে এটা কয়েকটা কারণ। এর মাঝে হচ্ছে যদি বলি, এক নাম্বার হচ্ছে এফসিপিএস হচ্ছে একটা বড় ডিগ্রি। এটা যদি বলা যায় যে আমাদের এই সাবকন্টিনেন্টে সবচেয়ে বড় ডিগ্রি হিসেবে এফসিপিএস কে বিবেচনা করা হয়। সেকেন্ডলি, এফসিপিএস হচ্ছে ক্লিনিক্যাল এক্সপোজার অন্য যে কোনো ডিগ্রি থেকে অনেক বেশি। এটার সুযোগটা অনেক বেশি ক্লিনিক্যাল এক্সপোজার হওয়ার, সেক্ষেত্রে শেখার সুযোগটা অনেক বেশি। থার্ডলি হচ্ছে এমএস দেওয়ার ক্ষেত্রে যেমন ইন্টার্ন শেষ করার পরে 1 বছর আপনাকে বসে থাকতে হবে, এফসিপিএস এর ক্ষেত্রে কিন্তু সেটা না। আপনি ইন্টার্ন শেষ করার পরেই চাইলে এফসিপিএস দিতে পারবেন। এটাও একটা এফসিপিএস এর অ্যাডভান্টেজ। তারপর হচ্ছে আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি এফসিপিএস পার্ট 1 পাস করার পরে আপনাকে এমন না যে হচ্ছে সাথে সাথেই জয়েন করতে হবে, যেটা এমএস এমডি এর ক্ষেত্রে করতে হয়। তো আপনি এখানে একটা গ্যাপ নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি হয়তো বিসিএস এর প্রিপারেশন নিতে পারেন, বা হচ্ছে আপনার চেম্বার স্টাবলিশ করতে পারেন। তো এটা হচ্ছে আরেকটা আপনার হচ্ছে অ্যাডভান্টেজ হিসেবে আমি মনে করি। আহ, তো হচ্ছে সেই ক্ষেত্রে আপনি ওই সেশন গুলো হচ্ছে আপনার 6 মাস পরে পরে সেশন। যেমন আমি এবার পাস করেছি,
তো আমি যদি চাই আমি এখন জয়েন করব না, ওকে ফাইন, আমার হচ্ছে পরবর্তী সেশন গুলাতে আমি জয়েন করতে পারবো। এটা হচ্ছে এফসিপিএস এর একটা অ্যাডভান্টেজ। এই সকল কিছু বিবেচনা করে আমি আসলে অন্যান্য দিক থেকে এফসিপিএস টাকেই আগায় রাখছি এবং এটাকেই চুজ করছি। ধন্যবাদ। এটাই ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর আর কি। ধন্যবাদ ডক্টর তারেক ভাইকে তার এত সুন্দর মূল্যবান কথা বলার জন্য। আমরা তারপর চলে যাব ডক্টর সাদিয়া শারমিন আপুর কাছে আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, এফসিপিএস এর প্রিপারেশন কখন থেকে শুরু করা উচিত? ইন্টার্ন থেকে নাকি স্টুডেন্ট লাইফ থেকে? এফসিপিএস এর প্রিপারেশন মেইনলি আমি শুরু করেছিলাম যখন ডেন্টালে ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছিলাম। তো আহ, কিসের জন্য আমি আহ, আগে মানে পড়াশোনাটা চালিয়ে যাব, একটা তো মোটিভ থাকতে হয় যে না আমার এই জিনিসটা পছন্দ, তো সেটার জন্য হচ্ছে আমাকে পড়তে হবে। আলটিমেট একটা গোল থাকা লাগে। তো আমার ফার্স্ট ইয়ার থেকে আমি ওএমএস চুজ করে রাখছিলাম। তো এটার জন্যই হচ্ছে খোঁজ নিতাম যে কিভাবে হচ্ছে ভাইয়ারা বা যারা সিনিয়র আপু তারা হচ্ছে পড়াশোনা করেছে। তো আই থিংক স্টুডেন্ট লাইফ থেকে বইয়ের সাথে টেক্সট বুকের সাথে সখ্যতা থাকলে সবচেয়ে বেশি ভালো হয়, যেটা পরবর্তীতে ইন্টার্ন লাইফে গিয়ে আরো সুবিধা হয়। যে না আমি তো হচ্ছে বইগুলোর সাথে পরিচিত, আমি সব সময় পুরা না পড়ি, কিছুটা হলো পড়ছি। তো সেই ক্ষেত্রে স্টুডেন্ট লাইফ থেকে মানে একটু কমিউনিকেট থাকলে ভালো, যে না বইয়ের টাচে আছি আমি। সে যার কারণে পোস্ট গ্রেডে যখন টেক্সট বুক গুলো পড়তে হয়, অ্যানাটমি, ওরাল প্যাথো, তো সেক্ষেত্রে খুব ভালো একটা মানে খুব ভালো হেল্প হয়। থ্যাংক ইউ আপু। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন আমি করতে চাইবো ডক্টর মিজানুর রহমান ভাইয়ার কাছে। ভাইয়া, ইন্টার্নশিপের মাঝে কিভাবে প্রেপটা নেওয়া যেতে পারে? আর ইন্টার্ন শেষে কতদিন পর অ্যাপিয়ার করা যায়? আপু তোমাকে ধন্যবাদ। আর প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের অ্যাক্সিস মেডিকেল ডেন্টাল স্কুলের প্রতিষ্ঠাতা এই ভাইকে, ফরহাদ ভাইকে। আর সাথে আমি আরো ধন্যবাদ জানাই এই ভাইকে, তানজিৎ ভাইকে। কারণ আমরা দেখা যায় যে যখন করোনার সময় ছিল, তখন আমরা বিভিন্ন ভাবে হেল্প পেয়েছি অ্যাক্সিস ডেন্টাল স্কুল থেকে। পরবর্তীতে আজকে খুব ভালো লাগতেছে এখানে আমাদের সফলতার কথা বলতে। তোমার প্রশ্নটা খুব সুন্দর ছিল, যেহেতু আমার পুরা প্রিপারেশনটাই ছিল মেনলি ইন্টার্ন পিরিয়ডে। আমি বলবো প্রথমেই বিডিএস পাস করার পর সিদ্ধান্ত নেওয়া উচিত যে সে আসলে কি করতে চায়, যে সে কি পোস্ট গ্রাজুয়েশন করতে চায় নাকি বিসিএস দিতে চায়। কারণ আমি এরকম অনেকেই দেখেছি ইন্টার্ন পিরিয়ডে যে একবার পোস্ট গ্রাজুয়েশনের বই কিনে আবার বিসিএস এর বই কিনে, আলটিমেটলি সে কিছুই করতে পারে না। মানে প্রথমে হলো তাকে লক্ষ্য ঠিক রাখতে হবে যে সে কি করতে চায়। এবং দেখা গেল মাঝে দেখা গেল কখন কোনো সময় বিসিএস এর সিট বেশি আসলো, সে পোস্ট গ্রাজুয়েশন বাদ দিয়ে বিসিএস এর প্রিপারেশন নিতেছে। আবার কেউ বললো যে এবার তো কোশ্চিন হার্ড হয়েছে, এবার সহজ হবে, তখন দেখা গেল সে বিসিএস বাদ দিয়ে পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন চলে আসলো। বাট এরকম কখনোই মানে লক্ষ্যভ্রষ্ট হওয়া যাবে না। একটা লক্ষ্যে ঠিক থাকতে হবে এবং ইন্টার্ন পিরিয়ডে সবসময় ট্রাই করতে হবে যে যাতে হলো যে সে অ্যাটলিস্ট সিলেবাসটার সাথে ফ্যামিলিয়ার হতে পারে। মানে আমার উদ্দেশ্য ছিল যেহেতু ইন্টার্নের সময় অনেক বেশি চাপ থাকে, ডিউটি থাকে, তো আমার একটা লক্ষ্য ছিল যে আমি জাস্ট আমার সিলেবাসটা একবার শেষ করে রাখবো ইন্টার্নের মধ্যে, যাতে আমি ইন্টার্ন শেষ করে যাতে আমার কোনো অপরিচিত না থাকে যে এই জিনিসটা আমি কঠিন বা এই সাবজেক্টটা কঠিন। এই জন্য আমার সবার প্রতি একটাই এই থাকবে যে ইন্টার্ন পিরিয়ডে অ্যাটলিস্ট সেই সবকিছু কষ্ট করে অ্যাটলিস্ট এফসিপিএস সিলেবাসটা সে যে কোনো একজন ভালো মেন্টরের আন্ডারে সে জাস্ট একবার হলো সে দিয়ে রাখবে। মানে আহ, মানে পৃষ্ঠা উল্টে রাখলো, সে রাখবে যাতে সে পরবর্তীতে বুঝতে পারে না এই পেজটা ইম্পর্টেন্ট। আর আমি এভাবেই চেষ্টা করছি। মানে আমার ইন্টার্ন শেষ হয়েছে লাস্ট জুলাইতে। আর আমি তো এবার প্রথম অ্যাপিয়ার করলাম 6 মাস পর, মানে এই 2025 জানুয়ারিতে। আর এফসিপিএস এ বিএমডিসি পার্মানেন্ট পেলেই সে অ্যাপিয়ার করতে পারবে। যদি এরকমও হয় যে এফসিপিএস এর ফর্ম ফিল আপের ডেট আজকে লাস্ট দিন, আর আজকে আপনি কেউ বিএমডিসি পেয়েছে, সে আজকেও ফর্ম ফিল আপ করতে পারবে। মানে কোনো কিছু নাই, এই জন্য এফসিপিএস টা সবাই চুজ করে ইন্টার্নের পর। আর আমি সবাইকে এটা দিব যে যদি কারো লক্ষ্য থাকে যে সে পোস্ট গ্রাজুয়েশন করবে, তাহলে সে ইন্টার্ন পিরিয়ডেই লিস্ট সিলেবাসটার সাথে সে পরিচিত হবে, যেভাবেই হোক। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ থ্যাংক ভাইয়াকে। ইউ। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমাদের ডক্টর লুৎফুন্নাহার রত্নাপুর কাছে। রত্নাপুর রিসেন্টলি সাফেন ডেন্টাল থেকে এমএস এবং এফসিপিএস দুটোতেই পোস্ট গ্রাজুয়েশনের চান্স হয়েছে।
তো আমি আপুর কাছে থেকে প্রশ্ন করতে চাই, এফসিপিএস এবং এমএস এই দুইটার প্রিপারেশন একসাথে কিভাবে নেওয়া যায় কিংবা নেওয়া যায় কিনা, এই দুইটার পড়ার ডিফারেন্সটা আসলে কতটুকু? আম, ধন্যবাদ অপর্ণা তোমাকে। আর তোমার যে কোশ্চেনটা ছিল যে এফসিপিএস এমএস একসাথে নেওয়া যায় কিনা, অবভিয়াসলি এফসিপিএস এবং এমএস দুইটা একসাথে প্রিপারেশন নেওয়া পসিবল। যেহেতু আমি পারছি, আমি মনে করি সবাই পারবে। আর এটার জন্য আমার আমার আমি যেটা মনে করি যে একটা মানুষকে হতে হবে ডিটারমাইন এবং পজিটিভ থাকতে হবে। অবভিয়াসলি পজিটিভ থাকতে হবে। পজিটিভ তুমি যদি না থাকো তাহলে সেক্ষেত্রে তুমি দুইটা প্রিপারেশন একসাথে নিতে পারবে না। আর তুমি যেটা বললা যে আহ, এটার মধ্যে কোনো মানে আমি কিভাবে প্রিপারেশন নিয়েছি বা কি করেছি, তুমি ধর আমি আমারটা বলতেছি যে এফসিপিএস আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম পার্ট ওয়ান, সেটা নভেম্বরের 2023-এ আমি এফসিপিএস পার্ট ওয়ান এর প্রিপারেশন নিয়েছিলাম। তো জুলাই দিয়েছি, জুলাই দেওয়ার পর একটা ফেলোর ছিল। ফেলোর দেওয়ার পর আমি কিছুটা ডিপ্রেশনে চলে গিয়ে নেগেটিভ হয়ে গেছিলাম। তো আমার ফ্যামিলি তখন একটা সাপোর্ট দিয়েছিল যে না তুমি পারবে। তো দেন আমি এমএস এর প্রিপারেশনটা নিলাম। এমএস এর প্রিপারেশনটা নেওয়ার ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে এমএস আর এফসিপিএস দুইটা সেম, কোনো ডিফারেন্স নাই। শুধু এফসিপিএস এর ক্ষেত্রে তুমি দুইটা সাবজেক্ট অ্যাড হবে, সেটা বায়োস্ট্যাটিক্স এবং এসডিএম। আর এমএস এর ক্ষেত্রে তুমি পাঁচটা ক্লিনিক্যাল সাবজেক্ট সেটা অ্যাড হবে, যেমন প্রস্থোডন্টিক্স, অর্থোডন্টিক্স, তারপর কনজারভেটিভ ডেন্টিস্ট্রি, পেডিয়াট্রিক্স এবং ওএমএস। আর যদি বলো যে দুইটা সাবজেক্ট আমার কষ্ট হয়েছে কিনা, অবভিয়াসলি আমার দুইটা সাবজেক্টে একটু তো কষ্ট হয়েছেই। সেজন্য আমার একটা মাস এক্সট্রা টাইম লেগেছিল পাঁচটা ক্লিনিক্যাল সাবজেক্ট কমপ্লিট করার জন্য। বাট তুমি যদি এমএস এর প্রিপারেশন আগে নাও তাহলে সেক্ষেত্রে তোমার একটা প্লাস পয়েন্ট থাকতে পারে। সেটা এমএস এর প্রিপারেশন তুমি যদি আগে নাও তাহলে 90% এফসিপিএস পার্ট ওয়ান এর পড়া হয়ে যায়। সেক্ষেত্রে তুমি যখন এফসিপিএস আসবে তখন তুমি জাস্ট এসডিএম আর বায়োস্ট্যাটিক্স পড়বা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপুকে, অসংখ্য ধন্যবাদ। আমরা তারপর মাসুমের কাছে চলে যাব। আমি প্রশ্নটা করতে চাচ্ছি ডক্টর জিনিয়া রহমান আপুকে। আপু, এফসিপিএস এর জন্য প্রথমে কি কোনো কোচিং ম্যান্ডেটরি কিনা আমাদের জন্য আর কি? ধন্যবাদ তোমাকে প্রশ্নটার জন্য। আর শুরুতে একটু বলে নিই, অ্যাক্সিস ডেন্টাল স্কুলের কোন একটা প্রোগ্রামে আমার আসলে অনেকদিন পরে আসা। আমি নিজে আগে এক সময় বেশ কিছু ক্লাস নেওয়া হতো, প্লাস তোমাদের মতোই ছিলাম, ইভেন্ট কোঅর্ডিনেটর হিসেবেও ছিলাম, আরো অনেক কিছুতেই ছিলাম। তো সেখানেই আবার নিজে গেস্ট হয়ে আসতে পেরেছি। সেটা অবশ্যই একটা মানে আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আচ্ছা, এবার আসি প্রশ্নটাতে, কোচিং ম্যান্ডেটরি কিনা। আচ্ছা, বিডিএস পাশ করার পরে আসলে আমাদের লাইফের এই স্টেজটাতে দেখা যায় কি সবাই আসলে আহ মানে লাইফের কোনো না কোনো ব্যস্ততাতে চলে যায়। হয় কারো চেম্বার থাকে, কারো সংসার বা আদার্স কমিটমেন্ট, অনেক ধরনের ব্যস্ততা চলে আসে লাইফে, সবকিছুকে ব্যালেন্স করে চলতে হয়। তো সেসবের মাঝখানে পড়াশোনায় নিজেকে মোটিভেট করা বা পড়াশোনায় টাইমটা দেওয়া, অলরেডি এটা সবাই জানে যে এফসিপিএস এর জন্য অবশ্যই অনেক বেশি পড়াশোনায় টাইম দিতে হয়, কষ্ট করতে হয়, অনেক অনেক সময় দিতে হয় পড়াতে। তো সেই পড়ায় নিজেকে ধরে রাখার জন্য আমার কাছে মনে হয় যে একটা কোচিং যদি কেউ করতে পারে বা কোনো গাইডলাইন ফলো করতে পারে সিলেবাসটাকে গোছানোর জন্য, বা পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করার জন্য, আমার মনে হয় সেটা সব থেকে ভালো হয়। আর যদি কারো পক্ষে সময় স্বল্পতা অথবা অন্য কোনো কারণে কোচিং করাটা পসিবল না হয়, সে চাইলে সিনিয়র কারো থেকে গাইডলাইন নিয়ে নিজে নিজে পড়তে পারে। বাট নিজে নিজে পড়লেও আমার কাছে মনে হয় অন্তত এফসিপিএস পার্ট ওয়ান মেইন পরীক্ষায় অ্যাপিয়ার করার আগে অন্তত যে কোনো একটা, এখন অনলাইনেও অনেক কোচিং আছে, অনেক জায়গায় শুধু পরীক্ষা দেওয়া যায়, অন্তত শুধু পরীক্ষাটা হলেও মেইন পরীক্ষায় অ্যাপিয়ার করা আগে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ বা মক টেস্ট এগুলো দিয়ে নিজেকে অন্তত যাচাই করা উচিত। আর যদি ফুল প্রিপারেশনটাই কারো সময় থাকে, একটা কোচিং বা গাইডলাইনের আন্ডারে থেকে করতে পারে, আমার কাছে মনে হয় জিনিসটা অনেক বেশি অর্গানাইজড হয় এবং ভালো হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। আমরা এখন চলে যাচ্ছি আমাদের কমেন্ট সেকশনে। আমরা একটু কমেন্ট সেকশন দেখে আসি কে কে কমেন্ট করেছে। লিখেছে ডক্টর হাসিব সৃজন, ভেরি ইনফরমেটিভ লাইভ, থ্যাংক ইউ। আমাদের ফরহাদ ভাইয়া, প্রেসিডেন্ট এক্সিডেন্টাল স্কুলের, লিখেছে নাইস প্রোগ্রাম, থ্যাংক ইউ ভাইয়া। কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোয়েরিজ থাকে আপনারা জানিয়ে ফেলুন এক্সিস্টেন্টাল স্কুল পেজের কমেন্ট সেকশনে, আমরা চেষ্টা করব এই উত্তরগুলো দিয়ে দেওয়ার। তাহলে আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চেনে, আদিবার কাছে।
আমি এখন প্রশ্ন করতে চাচ্ছি ডক্টর রত্না আপুর কাছে। আহ, আপু, কি কি সাবজেক্টের উপর এফসিপিএস করা যায়, আর প্রিপারেশন কি সব সাবজেক্টের উপরই নিতে হয় কি? কারণ আমরা তো দেখি যে কোনো এক সাবজেক্টেই এফসিপিএস এর চান্স হয়। তো এই যে সাবজেক্টটা কি আগে থেকে চুজ করা হয়, নাকি আমাদেরকে নাম্বারের ভিত্তিতে সাবজেক্টটা নির্ধারিত হয়? ধন্যবাদ আদিবা তোমাকে। এফসিপিএস এর যে সাবজেক্ট গুলা, সেটাতে হচ্ছে তুমি চারটা সাবজেক্ট আছে আমাদের: প্রস্থোডন্টিক্স, অর্থোডন্টিক্স, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড হচ্ছে ওএমএস। তো এফসিপিএস পার্ট ওয়ান এর আগে হচ্ছে তোমার সাবজেক্ট চয়েসটা অবভিয়াসলি দিতে হবে, বাট ইনস্টিটিউশনটা তুমি পরে দিতে পারবা। চান্স পাওয়ার পরে হচ্ছে সেক্ষেত্রে তুমি ইনস্টিটিউশন চয়েসটা দিতে পারবা। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে নাম্বারের যে একটা বললা যে নাম্বার কোনো ভেরি করে কিনা, নাম্বার এখানে কোনো ফ্যাক্ট না। তুমি 210 পাস করতে পারলেই হচ্ছে তুমি তোমার যে কাঙ্ক্ষিত সাবজেক্ট, তুমি যদি অর্থতে দিতে চাও তুমি অর্থতে, যদি আগে যদি চয়েস করে থাকো তাহলে সেটা হচ্ছে অর্থতে হবে। তুমি যদি ওএমএস এ দিতে চাও তাহলে ওএমএস এ হবে। সেক্ষেত্রে তোমার নাম্বার কোনো ভেরি করবে না, জাস্ট 210 পাইলেই হবে। আর তবে হ্যাঁ, ইনস্টিটিউশনটা তোমার হচ্ছে পরে চুজ করতে হয়। সেটা হচ্ছে এমএস এর ক্ষেত্রে আবার ইনস্টিটিউশন তোমার হচ্ছে আগেই চুজ করে দিতে হয়। যে আমি এমএস এর ক্ষেত্রে হচ্ছে আমি আগে, ধরো তোমার যদি পিজিতে বিএসএম তে হয় তাহলে হচ্ছে তুমি বিএসএম তে চুজ করতে পারবে। যদি ডিডিসি তে হয় তাহলে তুমি ডিডিসি তে চুজ করতে পারবে আর কি। ধন্যবাদ আপু আপনাকে। আমরা চলে যাব মাসুমের কাছে। মাসুম। আমি পরবর্তী প্রশ্ন করতে চাচ্ছি ডক্টর তারেক ভাইয়াকে। ভাইয়া, এফসিপিএস এর জন্য কোন বইগুলো আমরা ফলো করতে পারি, এবং এর সাথে আমি আরো কিছু প্রশ্ন আপনাকে করবো, সেটা হচ্ছে স্পেসিফিক ভাবে কোন বইগুলো আছে যেগুলো পড়া পড়া যাবে এবং কিভাবে পড়া শুরু করলে আমাদের জন্য সেটা ভালো হয়। হ্যাঁ, মাসুম, ধন্যবাদ। প্রথমত হচ্ছে এফসিপিএস এ মূলত হচ্ছে আমাদের পড়তে হয় তিনটা সাবজেক্ট। প্রথম কথা হচ্ছে অ্যানাটমি, তারপর হচ্ছে ফিজিওলজি এবং প্যাথোলজি। তো অ্যানাটমির জন্য আমরা মেইনলি যে মেইন বইটা পড়ি সেটা হচ্ছে বিশ্রাম সিং। বিশ্রাম সিং এর হেড নেকেটটা বইটা, এটা হচ্ছে এখন ফোর্থ এডিশন চলে আসছে। এই বইটা পড়তে হবে। এই বইটা হচ্ছে খুব ভালো করে পড়তে হবে। এটি আমাদের মানে হেড নেকের জন্য মেইন বই হিসেবে পড়া হয় এফসিডিএস এর জন্য। তারপর আসি হচ্ছে প্যাথোলজির ক্ষেত্রে। ওরাল প্যাথোলজির ক্ষেত্রে আমাদের কাউসনটা হচ্ছে মেইন বই। এটা একদম ধরে ধরে পড়তে হবে। এটাই হচ্ছে আমাদের মেইন বই। এছাড়া যদি বলো বাকিগুলা হচ্ছে, আমি যেটা করেছি আমি শীট পড়েছি। পার্সোনালি আমার কাছে মনে হয়েছে যে জেনেসিসের শীট গুলা পড়লেই এনাফ। এছাড়া কেউ যদি আরো এক্সট্রা কিছু পড়তে চায় সেক্ষেত্রে সে লামলি, ব্রডবি, স্মিথি এই বইগুলা থেকে সে এক্সট্রা ভাবে কোশ্চেন গুলা সলভ করতে পারে। তবে হচ্ছে বিশ্রাম সিং এবং কাউসন এই দুইটার হচ্ছে কোনো বিকল্প নাই। দুইটা একদম খুব ভালো করে প্রিপারেশন নিতেই দিবে। আর বাকিগুলো হচ্ছে মোটামুটি শীতটা পড়লেই হবে। আহ, এছাড়া হচ্ছে আমি আরেকটা কথা এড করতে চাই। আহ, শুরুর ক্ষেত্রে কেউ যদি শুরু করতে চায় সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা সবচেয়ে ভালো হয় সে একটা কোচিং এ ভর্তি হবে। সে কোচিং এ ফার্স্ট টু লাস্ট সে প্রত্যেকটা শীট, প্রত্যেকটা বই দাগাই নিবে। তারা হচ্ছে মেন্টররা বলে দিবে কোথা থেকে এসবি আসে, কোথা থেকে ঠিক আছে এমসিকিউ গুলো আসে। এগুলা পাশাপাশি যখন দাগাবে সে ওই লাইন বাই লাইন ইয়ের ক্ষেত্রে লিখে ফেলবে, বইয়ের ক্ষেত্রে বা শিটে ওটা লিখে ফেলবে এসবি। সো যখন সে হচ্ছে পরীক্ষার আগে মানে একদম আগে আগে চলে আসবে তখন সে ওই শিটটা বা বইটা যাতে হাতে নিলে সে বুঝতে পারে যে এটা তো এসবিএ কোশ্চেন আসছে বা এটা এমসিকিউ আসছে, এটা আমার জন্য গুরুত্বপূর্ণ। ওই জায়গাগুলোতে বেশি ফোকাস দিয়ে পড়বে পরীক্ষার আগে আগে। এভাবেই মোটামুটি মানে শুরু করতে হবে। একদম পুরাপুরি মোটামুটি যে একটা কোচিং এ ভর্তি হবে একদম ফার্স্ট ক্লাস সে কোচিংটা কমপ্লিট করবে এবং লাইন বাই লাইন দাগায় ফেলবে গুরুত্বপূর্ণ জিনিসগুলো। ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। আমরা এখন নেক্সট কোয়েশ্চেন চলে যাব ডক্টর শুভ ভাইয়ের কাছে। আমার পরবর্তী প্রশ্ন হবে, কোন সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম হতে পারে, আর এসবিএ সিঙ্গেল বেসড কোয়েশ্চেন গুলো কত মার্ক কিংবা ট্রু ফলস গুলো কত মার্কের? হ্যাঁ আপু, ধন্যবাদ তোমাকে। আসলে আহ, যখন আগে প্রিপারেশন নিত সবাই 2022-23-এ,
তখন বিসিপিএস এর একটা মোটামুটি মার্ক ডিস্ট্রিবিউশন ছিল যে এই সাবজেক্ট থেকে এত মার্ক আসতে পারে বা ওই সাবজেক্ট থেকে। কিন্তু দেখা যাচ্ছে লাস্টে 2024, তারপর 2023-এর জুলাই থেকে এখন বিসিপিএস সবারই মানে সবার এর বাইরে, ধরাছোঁয়ার বাইরে। বিসিপিএস আসলে কোথা থেকে কত মার্ক করবে এটা কেউ বলতে পারতেছে না, মানে কোনো মার্ক ডিস্ট্রিবিউশন মানে তারা মানতেছে না এখন। তো মানে বিসিপিএস সবসময় চায় একটু সবাইকে মানে করতে, যাতে কোশ্চিনটা স্ট্যান্ডার্ড হয় বা সবাই যাতে ভালোভাবে যাচাই করতে পারে যে আসলে সবাই কে কেমন পড়েছে কোন সাবজেক্ট। তো মার্ক ডিস্ট্রিবিউশন এখন মোটামুটি ওভাবে ফলো করে না বিসিপিএস কোনো। যেমন দেখো লাস্টে কোনো সেশনে দেখা যায় যে জেনারেল ফার্মা থেকে একটা কোশ্চিন আসে নাই। আবার 2000 সম্ভবত 23 না 22 একবার জেনারেল ফার্মা থেকে 60টা কোশ্চিন দিয়েছে। 60টা কোশ্চিন মানে 14 মার্ক ওখান থেকে। তো মার্ক ডিস্ট্রিবিউশন ওভাবে অ্যাকুরেট বিসিপিএস এখন ফলো করে না। তবে মার্ক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মেজর পার্টটুকু যদি আমি বলতে চাই তাহলে বলতে হবে ওরাল প্যাথোলজি কাউসান, তারপরে হেড নেক ভিসনাম সিং, আর ওরাল ফিজিওলজি ফিজিওলজি, এই কয়েকটা সাবজেক্ট, আর ওরাল অ্যানাটমি, এগুলা মেজর পার্ট কাভার করে এবং কারো এফসিপিএস পার্ট 1 পাসের জন্য মানে একবারে মানে গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে মানে। হ্যাঁ, আর তারপর ধরো দেখো মাইক্রো বায়োলজি আছে, প্যাথোলজি আছে, এগুলো থেকে মাঝে মাঝে 2টা 3টা করে আসে। আবার আছে ইমিউনোলজি, এটা থেকে মাঝে মাঝে কোশ্চিন আসে না, আবার মাঝে মাঝে 4-5টা কোশ্চিন আসতে পারে। আবার তোমার আছে এমব্রায়োলজি থেকে 2-3টা কোশ্চিন আসতে পারে। আবার তোমার সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস মাঝে অ্যাড করেছে, এরা দেখা যাচ্ছে কোনোবার কোশ্চিন একটাও নাই, আবার কোনোবার হয়তো 5টা 10টা কোশ্চিন দিয়ে দিচ্ছে। আবার তোমার ইথিক্স আছে, আমাদের এই সেশনে ইথিক্স থেকে কোশ্চিন আসে নাই, বাট লাস্ট কয়েকটা সেশনে তোমার ইথিক্স থেকে 3-4টা করে কোশ্চিন আসছে, যেটা সবার ধরা ছোঁয়ার বাইরে, মানে ইথিক্স এর সিলেবাস তো অনেক বড়। হ্যাঁ, তারপর তোমার বায়োস্ট্যাটিস্টিক আছে, ডেন্টাল পাবলিক হেলথ, যেটা আমরা ফাইনাল ইয়ারে এখন পড়তেছি, এটা থেকে প্রত্যেকবারই 3-4টা কোশ্চিন আসতেছে। তারপর তোমার জেনারেল ফার্মাকোলজি, ডেন্টাল ফার্মাকোলজি, এগুলা থেকে 4-5টা কোশ্চিন প্রতিবারই আসে। আর হিস্টোলজি এটা থেকে 2-3টা আসতে পারে। আর থোরাক্স অ্যাবডোমেন থেকে গত সেশনে 2024-এর জুলাইতে হিউজ কোশ্চিন দিয়েছিল, বাট এবার একটু কম দিছে। মানে আসলে মার্ক ডিস্ট্রিবিউশনটা বিসিপিএস সবার ধরা ছোঁয়ার বাইরে, যাতে কেউ না বলতে পারে যে আমি এই সাবজেক্টটা পড়ে যাবো, এবার 2-3টা বাদ দিয়ে যায় যে হয়তো আমার পার্ট 1 পাস হয়ে যাবে। এই জন্য বিসিপিএস যখন যেখান থেকে ইচ্ছে মতন কোশ্চেন করে যাচ্ছে, মানে যাতে সবাইকে ভালোভাবে যাচাই করতে পারে। এটা হলো মার্ক ডিস্ট্রিবিউশন। আর দ্বিতীয়ত বললা যে পরীক্ষার ক্ষেত্রে সিঙ্গেল বেস্ট কোশ্চিন থাকে 50% মার্ক, মানে তোমার কোশ্চিন থাকে 75, সিঙ্গেল বেস্ট মানে 150 মার্ক। আর ট্রু ফলস থাকে 50%, মানে মানে 75 কোশ্চিন থাকে মানে 150 মার্ক। মানে তোমার সিঙ্গেল বেস্ট হলো 150 মার্ক, আর তোমার ট্রু ফলস হলো 150 মার্ক। ধন্যবাদ। আমরা কমেন্ট ফেসবুকের কমেন্ট সেকশনে যাওয়ার আগে আমরা আগে জুমের কমেন্ট সেকশনে যাই। একটা কমেন্ট এসেছে এফসিপিএস এর সাবজেক্ট চুজিং এর বিষয়টা নিয়ে যদি বলতেন। অনেকে 2-3 বার ওএমএস এ হয় না, নেক্সট ডে কনজারভেটিভে হয়ে যায়, বিষয়টা আসলে কিভাবে হয়? এই কোয়েশ্চেনের আনসারটাও যদি দিয়ে দিতেন শুভ ভাইয়া। আসলে আপু আমি যতটুকু জানি এটা হলো যে মানুষের তো মানে ভ্যারি করে। তুমি দেখো যে হয়তো কেউ দেখো যে আমাদের এই আপু, যে আমাদের এখানে আপু যে উপস্থিত আছে, উনি হয়তো এমএস দিয়েছে এক সাবজেক্টে, এফসিপিএস দিয়েছে অন্য সাবজেক্টে। আসলে এটা তার হয়তো উনি অনেক দিন ধরে দিচ্ছেন ওএমএস এ। তো দেখা গেল তারপর তার মানে কারো ক্ষেত্রে কি হয় যে না এই সাবজেক্টটা মনে হয় আমার লাকি না, আমি এই সাবজেক্টে পাচ্ছি না, তাহলে হয়তো অন্য একটা সাবজেক্ট চুজ দিয়ে দেখি। জাস্ট এটা একটা মনের ব্যাপার, কোনো মার্ক ভ্যারি করে না বা কোনো কোশ্চিন আলাদা না, সেম কোশ্চিনে পরীক্ষা হয়। হয়তো যিনি 2-3 বার দিয়েছেন তখন মনে হয়েছিল যে ওএমএস সাবজেক্ট আমার খুব মানে ডিমান্ড আছে, পরে যখন উনি দিচ্ছেন হয়তো মনে হলো না এখন মনে হয় কনজারটা বেশি ডিমান্ড, আবার না অর্থটা ডিমান্ড, এই জন্য উনি হয়তো নিজে থেকে চেঞ্জ করেছেন। বা এরকম আমি শুনেছি অনেকের কাছে যে আমার 3 বার ওএমএস এ হয় না, মানে হয়তো এই সাবজেক্ট আমার জন্য লাকি না, তাহলে আমি চেঞ্জ করি। জাস্ট এটাই একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, এছাড়া আর কিছু না। কারণ আমাদের সেম কোশ্চিনে পরীক্ষা হয়, জাস্ট যার যেটা পছন্দের সাবজেক্ট সে সেটা চুজ করে। এর বাইরে আর কোনো মানে ভ্যারিয়েশন নাই যে মার্ক কম বেশিতে কেউ কোনটা সাবজেক্ট পাবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমরা এখন একটু চলে যাব ফেসবুকের কমেন্ট। আমাদের এখানে বেশ কিছুই কোয়েশ্চেন এসেছে, যেখানে ডক্টর হাসিব সৃজন ভাইয়া জিজ্ঞেস করেছেন যে এফসিপিএস পার্ট 1 পাশের পর জয়েন না করে বিসিএস দেওয়ার সুযোগ আছে কি। আর এই কোয়েশ্চেনটা আমি আহ জিজ্ঞেস করব হচ্ছে ডক্টর রত্না আপুর কাছ থেকে। আপু, আপনি কি শুনতে পাচ্ছেন?
জি আপু, ধন্যবাদ। এফসিপিএস পার্ট ওয়ান এর পর আপনি বিসিএস দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার সুযোগ আছে। কারণ হচ্ছে এফসিপিএস পার্ট ওয়ান এর পর আপনি আপনার সাথে সাথে জয়েন দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তো আপনি যদি প্রিপারেশন নিয়ে যদি আপনি বিসিএস দিতে চান তাহলে আপনি বিসিএস দিতে পারবেন। দেন আপনি যখন মনে করবেন যে আমি এফসিপিএস পার্ট ওয়ান এ জয়েন দিব, আপনি জয়েন দিতে পারবেন। ইটস আপ টু ইউ। থ্যাংক ইউ আপু। নেক্সট কমেন্ট করেছে মোহাম্মদ তরিকুল ইসলাম তরিক। উনি জিজ্ঞেস করেছেন, বিডিএস পাশ করার পর আগে বিসিএস এর জন্য ট্রাই করা ভালো নাকি পোস্ট গ্রাজুয়েশনের জন্য ভালো, কোনটা বেটার অপশন? আর এই কোয়েশ্চেনের আনসার দিবেন ডক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম। থ্যাংক ইউ। এটা আসলে হচ্ছে ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন ভেরি করে। এটা আসলে যেমন আমি যদি বলি, আমার পার্সোনালি আমার কাছে মনে হয় যে বিসিএস হচ্ছে একটা লেন্দি প্রসেস। আমি যদি আজকে থেকে শুরু করি, তো হচ্ছে একটা বিসিএস এ হচ্ছে প্রিলি, রিটেন, দেন ভাইবা, এটা শেষ করতে করতে প্রায় 3 বছরের মতো সময় লাগে। মানে এখন পর্যন্ত যেটা আছে হয়। তো এই ক্ষেত্রে হয় কি, আমরা তো আসলে এই বিটিএস পাস করার পরে এই ধৈর্য ধরে রাখাটা আসলে অনেক টাফ হয়ে যায়। সো আমি এই ক্ষেত্রে প্রিফার করি, আমার পার্সোনালি আমার কাছে যেটা মনে হয়েছে, যে আমাদের পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে কেউ যদি ইন্টার্নির সাথে সাথে বা ইন্টার্নিতে যে আমাদের হচ্ছে ইন্টার্ন পিরিয়ডটা, এটা তো হচ্ছে আমাদের একাডেমিক, মানে পড়া, ক্লিনিক্যাল কাজ করবে প্লাস একাডেমিক পড়াশোনা করা যাবে। এক্ষেত্রে ইন্টার্ন পিরিয়ডে কিন্তু চাইলে এই পোস্ট গ্রাডের জন্য প্রিপারেশন নেওয়াটা সহজ। সো সেক্ষেত্রে ওই ইন্টার্ন পিরিয়ডে সে পোস্ট গ্রাডের প্রিপারেশন নিল, প্লাস আরো 1 বছর 1.5 বছর সে এটার সাথে কনস্ট্যান্টলি লেগে থাকলো। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ, যদি সে ডিটারমাইন্ড থাকে এবং ভালো পড়াশোনা করে, একটা আউটকাম চলে আসার কথা। সো সেই ক্ষেত্রে যদি চলে আসে, দেন সে ওই এফসিপিএস এর ক্ষেত্রে তো আর ওই তখনই জয়েন করতে হবে না, পার্ট ওয়ান পাস করার পরে পরেই জয়েন করতে হবে না। তারপরেও যথেষ্ট সময় থাকে, যথেষ্ট সময় থাকে। যেমন আমি হচ্ছে 2020 সালে পাশ করেছি। তো এখন আজকে 2024 সাল, আমার আলহামদুলিল্লাহ এই জানুয়ারিতে পার্ট ওয়ান হয়েছে। এখন আমার এজের কথা বললে আমার হচ্ছে 27। সো এখনো যদি 32 কথা চিন্তা করি, তো আমার এনাফ টাইম আছে। আহ, সেক্ষেত্রে হয়তো আমি যদি বিসিএস এ ট্রাই করতাম, যদি আমি 2-3টা প্রিলি আমার হচ্ছে মানে মিস করতাম, সেক্ষেত্রে আমি মানে হতাশ হয়ে যাওয়াটাই খুব স্বাভাবিক। এক্ষেত্রে আমার পার্সোনালি পার্সপেক্টিভ হচ্ছে, কেউ যদি ইন্টার্ন পিরিয়ড থেকে পড়াশোনা করে পোস্ট গ্রাজুয়েটের জন্য, প্লাস পাশাপাশি আরো 1-2 বছর যদি জাস্ট লেগে থাকে, তো আলহামদুলিল্লাহ একটা কিছু হয়ে গেলে দেন সে আবার বিসিএস এর জন্য ট্রাই করতে পারে। এটা আমার পার্সোনাল আছে মানে প্রিফারেন্স। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের নেক্সট আরো কিছু কমেন্ট এসেছে, যেখানে ডক্টর হাসিব সৃজন ভাইয়া বলেছেন যে বিসিএস এর বয়সসীমা আছে, এফসিপিএস এ নাই, তা সত্ত্বেও এফসিপিএস কি আগে চুজ করা উচিত? আর এই কোয়েশ্চেনটার আনসার দিবেন ডক্টর জিনিয়া রহমান আপু। সেম কথা প্রায় একটু আগে তারেক ভাইয়াও বলে গেলেন। আমিও সেটার সাথে আসলে বলতে চাই যে আমরা তো 5 বছর আসলে বিডিএস এ ক্লিনিক্যাল পড়াশোনাগুলোই করে আসি, এবং এফসিপিএস এ ঠিক এই আমরা ফার্স্ট ইয়ার টু ফাইনাল ইয়ার যে সাবজেক্টগুলো পড়ে আসি, ঠিক এই সাবজেক্টগুলো থেকেই কোয়েশ্চেন আসে, যদিও পড়ার প্যাটার্নটা একটু ডিফারেন্ট, কিন্তু আমাদের সাবজেক্ট গুলো সেম। তো আমরা 5 বছর যখন এই ক্লিনিক্যাল সাবজেক্ট গুলো পড়ে আসি, তো তখন আমাদের এফসিপিএস এর প্রিপারেশনটা ক্যাচ করাটা ইজি হয়। আমার কাছে যতদূর মনে হয় যে ক্যাচ করাটা ইজি হয়। সো মানে আর বিসিএস এর প্রিপারেশনটা তো বাংলা, ইংলিশ, সমাজ, ভূগোল থেকে শুরু করে একদম আবার সেই ছোটবেলার পড়া থেকে শুরু করতে হয়। তো আমার কাছে মনে হয় যে কারো কাছে যদি মনে হয় যে আমি ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে খুব দ্রুত কিছু একটাতে ঢুকে যেতে চাচ্ছি এবং প্রপার একটা প্রিপারেশন নিয়ে, আমার কাছে মনে হয় যে এফসিপিএস দিতে পারে, আগে দিতে পারে, দিয়ে তারপর হচ্ছে গিয়ে সে বিসিএস টা দিতে পারে। যেমন তারেক ভাইও বললেন যে ভাইয়ার পাশ করার পরে এখন এনাফ এইজ আছে বিসিএস দেওয়ার। তো আমার কাছে মনে হয় যে অ্যাডভান্টেজটা এটাই যে আমরা 5 বছর তো ক্লিনিক্যাল সাবজেক্ট গুলো পড়েই আসছি, সো আমাদের এফসিপিএস এর প্রিপারেশনটা ক্যাচ করাটা কিছুটা ইজি হয় বিসিএস এর থেকে। থ্যাংক ইউ আপু। আমাদের
কমেন্ট আরেকটা এসেছে, যেখানে হচ্ছে ডক্টর হাসিব সৃজন ভাইয়াই বলেছেন যে বইগুলোর সবকিছু A to Z কি পড়তে হয় কিনা, নাকি টপিক ওয়াইজ পড়া উচিত, আর ইম্পর্টেন্ট টপিক কিভাবে বুঝবো। আর এই কোয়েশ্চেনটা আমি করতে চাই ডক্টর রত্না আপু। আম, ধন্যবাদ। আম, বই এটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপর। এফসিপিএস পড়া আর হচ্ছে এমএস পড়া, যেটা আমি বলতেছি। বাট আপনার একটা গাইডলাইন লাগবে, সেটার জন্য হচ্ছে আমরা কোচিং প্রেফার করতে পারি। আপনি হচ্ছে আপনার সিনিয়র কোনো মেন্টর ধারা হচ্ছে কোনো আপনি ইয়া করতে পারেন। আম, সেই ক্ষেত্রে হচ্ছে ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট অবভিয়াসলি থাকবে। আম, সেটা হচ্ছে আপনার বুঝতে হবে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন প্যাটার্ন দেখে প্রিভিয়াস ইয়ারে কোন কোন কোশ্চেন আসছে, সেই কোশ্চেন অনুযায়ী হচ্ছে আপনার ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্টটা মেইনলি আমরা ডিসাইড করি। যেমন হচ্ছে ধরেন আপনি এমএস এর ক্ষেত্রেই ধরেন যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি আপনি সলভ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এমএস যেই এক্সাম হচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেন আপনি রিপিট পাবেন। বলতে পারেন যে 40%-এর মতো কোশ্চেন আপনি রিপিট পাবেন। রিসেন্ট যেই রেসিডেন্সি এক্সাম হয় সেই এক্সাম গুলাতেই মেইনলি হচ্ছে রিপিটেড হয়। তো সেই ক্ষেত্রে আপনার গাইডলাইন হিসাবে আপনি অবভিয়াসলি একটা কোচিং অথবা একটা আম, কোনো আপনার মেন্টর যে কোনো হতে পারে, ধরুন আপনার সিনিয়র কোনো ভাই হতে পারে, তাদের কাছ থেকে আপনি সাজেশন নিতে পারেন যে কোন টপিক্সটা ইম্পর্টেন্ট কোন টপিক্সটা আনইম্পর্টেন্ট। সেটা আপনার অবভিয়াসলি দেখে দেখে পড়তে হবে, কারণ সব জিনিস তো আপনি পড়ে আপনার মাথার মধ্যে মানে এতটা ক্যাপাসিটি নাই যে আপনি সব জিনিস পড়ে আপনি এফসিপিএস পার্ট 1 পাস করবেন, আবার হচ্ছে এমএসও পাস করবেন। তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনার আনইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দেখে আপনার বাছাই ইয়া করতে হবে, পড়তে হবে, যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট। ধন্যবাদ আপুকে। আমরা এখন আমাদের কোয়েশ্চেনে চলে আসছি। আমি প্রশ্নটা করতে চাচ্ছি ডক্টর সাদিয়া আপুকে। আপু, সব সাবজেক্ট থেকে তো সমান কোশ্চেন আসে না, তো হচ্ছে কোন সাবজেক্ট গুলো জোর দিয়ে পড়লে আমাদের জন্য প্রিপারেশনটা অনেক সহজ হবে আর কি। এই কোয়েশ্চেন আনসার আই হোপ তারেক দিয়ে দিছে, আপু দিয়ে দিছে, রত্না আপু দিয়ে দিছে। তো মেইনলি হচ্ছে অ্যানাটমি আর ওরাল প্যাথো, ওরাল ফিজিও, ওরাল অ্যানাটমি আর হেডনেক, এগুলা থেকে হচ্ছে বেশি কোয়েশ্চেন আসে। আমাদের এবার যেমন এই সেশনে, যে সেশনে আমাদের হলো, এই সেশনে হচ্ছে ওরাল প্যাথো থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসছে, হেডনেক থেকে আসছে। এর আগে জুলাইতে যখন এক্সাম হলো, 2024-এ জুলাইতে, তখন আবার হচ্ছে তোমার ওরাল অ্যানাটমি, সরি, হেডনেক থেকে 24টা মতো কোয়েশ্চেন ছিল। তারপর ওরাল অ্যানাটমি থেকে হচ্ছে 21টা, 20 থেকে 21টা। ওরাল ফিজিও থেকে আসছিল 16-17টা। আর ওরাল প্যাথো থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন ছিল। আর আর ফার্মা থেকে 5-6টা মনে হচ্ছিল, 5-6টা বা 3-4টা ছিল। এটা আসলে ম্যাক্সিমাম তুমি যদি ধরে রাখতে চাও তাহলে হচ্ছে হেডনেকের জন্য বিশ্রাম সিং, মানে হেডনেক টার্মটা। আর হচ্ছে ওরাল প্যাথোর জন্য কাউসান। এই দুইটা থেকে অন্য কোথাও থেকে আসুক বা না আসুক, এই দুইটা থেকে আসবে। এবং যেহেতু আমরা ডেন্টালের আমাদের সব কাজ মাউথ রিলেটেডই, তো সেক্ষেত্রে ওরাল ফিজিওলজি, ওরাল অ্যানাটমি, মানে এগুলো হচ্ছে একদম স্টার মার্ক, যেগুলো বলে যে আসবে আসবে, কিছু থেকে আসুক বা না আসুক, একটা দুইটা হলো আসবে। এই ধন্যবাদ আপু আপনাকে। আচ্ছা, আমি এখন প্রশ্ন করতে যাচ্ছি ডক্টর রত্না আপুকে। আপু, এক্সামের টাইম ডিস্ট্রিবিউশনটা কিভাবে করব, আর টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে কি খেয়াল রাখা উচিত এক্সামের টাইম? ধন্যবাদ আদিবা তোমাকে। এক্সামের টাইম ডিস্ট্রিবিউশন জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, বিশেষ করে রেসিডেন্সি এক্সাম যারা দিবে তাদের জন্য এই টাইম ডিস্ট্রিবিউশন ইয়াটা অনেক ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে রেসিডেন্সি এক্সামে তোমাকে 200টা কোশ্চেনের এমসিকিউ দাগাতে হবে। এমসিকিউ 180টা এমসিকিউ, আর হচ্ছে 20টা হচ্ছে এসবিএ দাগাতে হবে তোমার 3 ঘন্টা। 3 ঘন্টা মানে হচ্ছে তোমার 180 মিনিট। 180 মিনিটে 200টা কোশ্চেন অ্যান্সার করা ইজ সো টাফ। সো সেই ক্ষেত্রে হচ্ছে তোমাকে অবভিয়াসলি টাইম ম্যানেজমেন্টের টাইমের দিকে একটু খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে আমি যেটা করেছি, আমি পার্সোনালি যেটা করেছি সেটা হচ্ছে আমি প্রথম হচ্ছে একবারেই হচ্ছে সব কোশ্চেন আমার যেটা মনে হয়েছিল যে না এটা অ্যান্সার হবে, সো আমি অ্যান্সারটা দাগিয়ে দাগিয়ে চলে গেছি। আর যেটা হচ্ছে আমার একটু কনফিউশন মনে হয়েছিল যে না আমার এটা কনফিউজ আছে, দুইটা অপশনের মধ্যে দুইটা কনফিউজ আছে, সেক্ষেত্রে আমি সেটা মার্ক করে রেখে গেছি, যাতে পরবর্তীতে আমি যখন টাইম পাবো তখন হচ্ছে আমি ওটা দুইটার মধ্যে যে কোনো একটা বেছে আমার যেটা মনে হবে যে উপযুক্ত অ্যান্সার, সেটাই আমি অ্যান্সার করব। কিন্তু এক্ষেত্রে আমি মনে করি যে ফার্স্টে এসবিএ
পার্ট যেটা, রেসিডেন্সির ক্ষেত্রে এসবিএ পার্ট যেটা যেটা সেটা হচ্ছে অ্যান্সার করা উচিত। দেন হচ্ছে এমসিকিউ এ যাওয়া উচিত। আর এফসিপিএস পার্ট ওয়ান এর ক্ষেত্রে টাইম ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা হচ্ছে, এফসিপিএস পার্ট ওয়ানে 150টা কোশ্চেন থাকে, এটা সবাই জানে। যার মধ্যে হচ্ছে 75 মার্কস হচ্ছে তোমার এমসিকিউ তে, আর হচ্ছে 75 মার্কস হচ্ছে এসবিএ তে। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার টাইম থাকে হচ্ছে 4 ঘন্টা। 4 ঘন্টা এনাফ টাইম অ্যান্সার করার জন্য। কিন্তু এক্ষেত্রে এফসিপিএস এর যে জিনিসটা সেটা হচ্ছে এসবিএ গুলো একটু ট্রিকি থাকে। তো সেই ক্ষেত্রে তোমার ঠিকই থাকে, যেহেতু তোমার একটু কুল মাইন্ডেড হতে হয়। কুল মাইন্ডেড না হলে তুমি অ্যান্সার করতে পারবে না, অ্যান্সার ভুল হওয়ার চান্স পসিবিলিটি বেশি থাকে। তো আমার ক্ষেত্রে আমি প্রথম এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে গত জুলাইয়ে। সেটা হচ্ছে জুলাই 24-এ প্রথম আমি অ্যাপিয়ার করেছি এক্সামে। তো তখন হচ্ছে আমার সাথে যে জিনিসটা হয়েছিল, আম, আমি হচ্ছে খুবই নার্ভাস হয়ে গেছিলাম। নার্ভাস হওয়ার ফলে হচ্ছে আমি কলম দিয়ে কোশ্চেনের অ্যান্সার দাগিয়ে ফেলেছিলাম। সো কলম দিয়ে যখন আমি ওএমআর এর ইয়াগুলা ফিল আপ করে ফেলেছি, তখন একটু পর যখন আমি জানতে পারলাম যে কলম টাচই করা যাবে না, মানে বল মানে ইয়া করা যাবে না, তখন আমি খুবই ভেঙে পড়ি। ভেঙে পড়ার এক পর্যায়ে, তার উপর আবার হচ্ছে এটা, এখানে আরেকটা জিনিস ছিল যে কোশ্চেনটা একটু আনইউজুয়াল ছিল। জুলাই এফসিপিএস 2024-এর কোশ্চেনটা একটু আনইউজুয়াল ছিল। সব মিলিয়ে আমি টোটালি ওইখানে ভেঙে পড়ি, নার্ভাস হয়ে পড়ি। এর ফলে হচ্ছে আমার 2 থেকে আড়াই ঘন্টা টাইম নষ্ট হয়ে গিয়েছিল। তো রেজাল্ট তো অ্যাজ ইউজুয়াল 0 ছিল। তো দেন হচ্ছে এইবার এফসিপিএস যেটা, সেটাতে হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে এসবিএ গিয়েছি, কারণ হচ্ছে আমার মনে হয়েছিল যে এসবিএ তে আমি কোল্ড মাইন্ড, মানে প্রথম যখন আমি এক্সাম দিতে যাব, প্রথম যে 2 ঘন্টা, প্রথম যে আওয়ারটা, সেই আওয়ারে হচ্ছে আমি মাথাটা ঠান্ডা রেখে এক্সাম গুলো দিতে পারবো, মানে কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো, এসবিএ টা আমার ভালো হবে। তো সেই জন্য হচ্ছে আমি পার্সোনালি হচ্ছে এসবিএ টা আগে দাগিয়েছি এবার এফসিপিএস পার্ট ওয়ানে। দেন হচ্ছে আমি এমসিকিউ দাগিয়েছি। তো সেই জন্য আমি সাজেস্ট করব, যেহেতু এক্সাম এমএস অথবা এফসিপিএস দুইটার ক্ষেত্রেই হচ্ছে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা খুবই জরুরি। বিশেষ করে রেসিডেন্সির ক্ষেত্রে অবভিয়াসলি টাইম ম্যানেজমেন্ট জরুরি, কারণ সেক্ষেত্রে তুমি মাত্র 180 মিনিটে 200টা কোশ্চেন অ্যান্সার, খুবই টাফ। থ্যাংক ইউ আদিবা। ধন্যবাদ আপনাকে। আমরা এখন চলেছি আমাদের কমেন্ট সেকশনে। আমাদের যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে যে এফসিপিএস সম্পর্কে বা এফসিপিএস রিলেটেড আর কোনো ধারণা তাদের নেওয়া বাকি, তাহলে তারা কমেন্ট করতে পারে। এখন আমরা কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। কমেন্ট করেছে সানজিদা রহমান রিম্বি। লিখেছে, এফসিপিএস এর জন্য কোন 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 কোচিং ভালো, বা কোন কোচিংটা ভালো হতে পারে? এটা আহ, আপু, আপনারা কে আনসার দিবেন? আমি রত্নাপুর কাছেই যাচ্ছি। রত্নাপু, আপনি একটু বলেন। আহ, ধন্যবাদ অপর্ণা। আহ কোন কোচিং, আমি যেটা করেছি আমি সেটা বলতে পারি যে আমি হচ্ছে এডুডেন্টের কোচিং করেছি। একদম ওপেনলি বলছি আমি ও এডুডেন্টে কোচিং করেছি। এবং শুধু কোচিং এর ব্যাপারটা না, তোমার নিজেকে হার্ড ওয়ার্কিং হতে হবে। তুমি যদি নিজে না পড়ো, কোচিং তোমাকে জাস্ট গাইডলাইন করতে পারবে যে তুমি এভাবে পড়ো, ওইভাবে পড়ো, বা এভাবে পড়লে তুমি ভালো করতে পারবে, ওইভাবে পড়লে ভালো করতে পারবে, বাট পড়াটা সম্পূর্ণ তোমার নিজের উপর। তো কেউ যদি আমাকে বলে সাজেস্ট করার জন্য এখন বর্তমানে কোন কোচিংটা মানে আমার কাছে মনে হচ্ছে ভালো, আমি অবভিয়াসলি এডুডেন্টের কথাটা বলবো আর কি। থ্যাংক ইউ আপু। আরেকজন কমেন্ট করেছে ফারজানা তাবাসসুম রোজা। লিখেছে, আপু যেহেতু ওরাল। ছিল জি আমার ভাইয়া। একটা সাজেশন ছিল মানে কোচিং এর ব্যাপারে, জি যে ভাইয়া, শিওর শিওর। আমার মনে হয় আমি যেটা ফলো করছি যে কোচিং, যে সে হয়তো একটা মেন্টর বা কোচিং এর আন্ডারে সে বা সিলেবাসটা শেষ করবে, বাট আমার মনে হয় মানে যখন সে এক্সাম দিবে সবগুলা মেন্টরের আন্ডারে তার এক্সাম দেওয়া উচিত, মানে অ্যাটলিস্ট একটা দুটো হলো, কারণ তাহলে সে বুঝতে পারবে যে সে ধরতে পারতেছে না। আমি লাস্টে মানে মেন দিতাম এক্সাম এরুডেন্টে, বাট আমি লাস্ট সময় মক টেস্ট গুলা চেষ্টা করেছি যতগুলা মেন্টর আছে সবারই আন্ডারে দেওয়ার, যাতে আমার কাছে মানে দেখা যায় যে একজন মেন্টর কোনো কিছু ইম্পর্টেন্ট মনে করে আর একজন হয়তো আর অন্য কিছু ইম্পর্টেন্ট মনে করে, যেটা পার্ট ওয়ানের ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখে। তাই কোচিং যেখানেই শেষ করুক আমার মনে হয় এক্সাম কয়েকটা কোচিং এ দেওয়া উচিত, আমার মনে হয় এটা। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া আপনার অপিনিয়নের জন্য। আহ আরেকজন কমেন্ট করেছে ফারজানা তাবাসসুম রোজা। লিখেছে, যেহেতু ওরাল প্যাথোলজি থেকে অনেক কোয়েশ্চেন আসে, কাউসান কিভাবে পড়লে ভালো হয়? কাউসানের বক্স গুলো শুধু পড়লে হবে কিনা? এটা আমি শুনতে যাব হচ্ছে তারিক ভাইয়ের কাছে। তারিক ভাইয়া যদি কিছু বলতেন। কাউসনের ব্যাপারটা হচ্ছে কি, কাউসনের শুধুমাত্র বক্স বলতে বক্সে ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট জিনিস আছে, বাট সব জিনিস বক্সে নেই।
সো আপনাকে ভিতরে পড়তে হবে, লাইন বাই লাইন। মানে সব জিনিস তো আর ইম্পর্টেন্ট না। সাপোজ একটা জিনিস, সাপোজ ধরেন অ্যামিলোব্লাস্টোমা, তো ওই চ্যাপ্টারটা নিয়ে আপনার ওই ভিতর থেকে যে ইম্পর্টেন্ট লাইন গুলা, আগের প্রিভিয়াস ইয়ারে যে এসবিএ গুলা আসছে, বক্সের বাইরে থেকেও আসে, অনেক কোশ্চেন আসে। সো এটা হচ্ছে আমি যেটা বলবো যে আপনার লাইন বাই লাইন পড়তে হবে। তো সব না, বাট হচ্ছে যেগুলা থেকে এসবি আসছে, যেমন এই জন্যই আসলে আমরা বলেছিলাম যে একটা কোচিং এ ভর্তি হইলে হয় কি, ওই মেন্টররা হচ্ছে আপনাকে দাগাই দিবে যে হচ্ছে কোনগুলা থেকে প্রিভিয়াস কোশ্চেন গুলা আসছে, আপনার এগুলা থেকে এসবি আসছে, এগুলা থেকে এমসিকিউ আসছে। এগুলো আপনিও পাবেন যখন কোশ্চেন সলভ করবেন। বাট ওই শুরুতে ওইগুলা দাগাই রাখলে, ওইগুলার সাথে লিখে রাখলে, এটা পরবর্তীতে আপনার হচ্ছে পরীক্ষার সময় আপনার, এটা হচ্ছে আপনার জন্য হেল্পফুল হবে। মোট কথা হচ্ছে শুধুমাত্র বক্স না। কাউসান কাউসান যদি বলেন, কাউসান বইয়ের প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট, বাট আমাদের পক্ষে তো আর সব পড়ে যাওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা সিলেক্টিভ যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে ওইগুলো পড়তে হবে, সেটা বক্স এবং লাইন বাই লাইন দুটাই। এই ছিল থ্যাংক কোশ্চেনের ইউ আনসার। ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। আমরা একজন কমেন্ট করেছে, ডক্টর হাসিফ সৃজন ভাইয়া। উনি লিখেছে, যারা পরিবারের একমাত্র হাল ধরার জন্য চেম্বারে প্র্যাকটিস করতে হয়, চেম্বারের পাশাপাশি পার্ট 1 এক্সামের জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া যায়? এই প্রশ্নটা করতে চাই আমি হচ্ছে ডক্টর সাদিয়াপুর কাছে। আসলে আমি যখন প্রিপারেশন নিয়েছি, তো আমি সাথে চেম্বারও করেছি। আহ, যখন চেম্বার শুরু করেছি তখন, যেহেতু আমরা প্রাইভেট ডেন্টালে, আমরা হচ্ছে তেমন একটা পেশেন্ট ফ্লো পাই না সত্যি বলতে যেটা। আর যেহেতু কোভিড এ ঠিক পরে, মানে কোভিড, আমাদের এক্সামটা হওয়ার কথা ছিল 2020-এ, সেটা যেহেতু পিছিয়ে 2021-এ আমরা পাশ করেছি, মানে জানুয়ারিতে। দেন ইন্টার্নশিপ শুরু করলাম। তো স্বভাবতই কোভিড এর জন্য পেশেন্ট ফ্লো আরো কমে গেছে। তো আমার যেহেতু মানে আসলে গ্রাজুয়েশনের পরে অনেক ভাবে মানে ট্র্যাক চেঞ্জ হয়ে যায়। উম, তো হচ্ছে চেম্বার করতে হবে। এখন এখন কি করব, কাজ তো শিখতে হবে। তো যাই হোক, আমার হচ্ছে পিজিটি করতে হয়েছে। কিন্তু এটা সাবজেক্টে পিজিটি করেছে, কমস আর ওএমএস। তো দেখা গেছে আমি চেম্বার যখন করতাম, পিজিটিও করতাম, এবং পিজিটি থেকে এসে মানে ট্রেনিং থেকে এসে আবার চেম্বারও করতাম। আর যখন এর মাঝে ফাঁকে ফাঁকে টাইম ছিল তখন হচ্ছে পড়ছি। মানে আমার আমারটা হচ্ছে পুরাই মানে হেফাজত ছিল। এতই হেফাজত ছিল, তো আমি মানে প্রায় বলতাম যে আমার হচ্ছে এভাবে দৌড়াদৌড়ি করে হবে না। এইভাবে হচ্ছে মানে সত্যি বলতে পোস্ট গ্রেডের জন্য পড়াশোনা করতে গেলে আপনার হচ্ছে একটা ফিক্স টাইম দরকার, যে আমি হচ্ছে তখন কিছু করবো না, আমার হচ্ছে পড়তে হবে। আর কোনো দিকে চিন্তা ভাবনা করা যাবে না। কিন্তু আসলে রিয়েলিটিতে যেমন ধরেন, যারা ফ্যামিলি একমাত্র ইনকাম করতেছে, যেমন আমার অনেক ফ্রেন্ড আছে, ছেলে ফ্রেন্ড, তারা হচ্ছে কিছু করতে মানে পোস্ট গ্রেডে পড়াশোনার জন্য প্রিপারেশন নিতে পারতেছে না, চেম্বার করতে হবে। তো তাদের ক্ষেত্রে হচ্ছে একটা ফিক্স টাইম রাখতে হবে, যে আমি হচ্ছে সপ্তাহে 5 দিন চেম্বার করব বা 4 দিন চেম্বার করব, আর বাকি 3 দিন হচ্ছে আমি টানা পড়বো। তো এই টাইমটুকু যদি মেনটেন করতে পারে তাহলে আল্লাহ চাইলে অবশ্যই হবে। এই থ্যাংক ইউ আপু। আম, আমরা কমেন্ট সেকশনে একটা কমেন্টে চলে যাই। লিখেছেন শুভ্র, পড়াশোনা না করে চান্স পাওয়ার কোনো ওয়ে আছে কিনা? আমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না। এই প্রশ্নের আনসারটা যদি কেউ দিতেন। রত্না আপুই বলেন। আহ ধন্যবাদ অপর্ণা। বাট ভাইয়াকে আমি অনেক দুঃখের সহিত বলতেছি যে ভাইয়া সরি, আপনি পড়াশোনা ছাড়া কখনোই পোস্ট গ্রাজুয়েশনের চান্স পেতে পারবেন না। আপনি বলতে পারেন পোস্ট গ্রাজুয়েশন যে জিনিসটা, এটা একটা মহাসমুদ্র, যেখানে হচ্ছে আপনাকে সমুদ্র থেকে আপনার কুলে উঠতে হলে আপনাকে একটু সাঁতরাতে হবে। তো আমি মনে করি যে আপনি যদি না পড়েন তাহলে আপনার কখনোই পোস্ট গ্রাজুয়েশন হবে না, এবং সেটা অবভিয়াসলি 10 থেকে 12 ঘন্টা ডেইলি মিনিমাম পড়তে হবে। থ্যাংক ইউ আপু প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। আমরা এখন চলে যাচ্ছি ঝিলি আপুর কাছে। আমরা জানি যে এফসিপিএস এর কোয়েশ্চেন গুলো অনেক হার্ড হয়। সেক্ষেত্রে আমরা যে চ্যাপ্টার পড়বো ওই চ্যাপ্টারের খুঁটিনাটি পড়তে হবে। মানে এক্সামের প্রিপারেশনটা তো 100% নেওয়া যায় না। সেক্ষেত্রে আপনার মতামত কি? ধন্যবাদ অপর্ণা তোমার কোয়েশ্চেনের জন্য। আমি শুরুতে একটু আগের একটা কোয়েশ্চেনের সাথে একটু অ্যান্সার অ্যাড করতে চাচ্ছি। একটু আগে আদিবা আপুকে যে কোয়েশ্চেনটা করা হয়েছিল যে যারা হচ্ছে ফ্যামিলির একমাত্র
আর্নিং মেম্বার, মানে চেম্বার ছাড়ার আসলে ওয়ে নাই। তারা কিভাবে প্রিপারেশন নিবে, এখানে আমি একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে চেম্বারে অবশ্যই বই রাখা উচিত। আর অফলাইনে কোচিং করা পসিবল না হলে অবশ্যই অনলাইনে কোথাও যুক্ত থাকা উচিত, রেগুলার হচ্ছে গিয়ে পরীক্ষা দেওয়ার জন্য বা একটা গাইডলাইনের জন্য। আর চেম্বারে দেখা যায় যে সব সময় তো আসলে পেশেন্ট থাকে না। তো যখন পেশেন্ট থাকবে না তখন অবশ্যই পড়া উচিত, সেজন্য চেম্বারে বইটা রাখা উচিত। আর কারো যদি নিজের চেম্বার হয়, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অন্তত শেষের 1 থেকে 2 মাস, আহ, মানে যদি পসিবল হয় অন্য কোনো ডক্টর রেখে নিচে একটু পড়া। আর যদি হচ্ছে সে অন্য কারো চেম্বারে করে থাকে, তাহলে আমার মনে হয় শেষের 1-2 মাস ছুটি নিয়ে একটু ভালো করে রিভিশন দিয়ে তারপর পরীক্ষা দেওয়া উচিত। আচ্ছা, এবার হচ্ছে আমি আমার কোয়েশ্চেনটাতে আসি, যে 100% পড়তে হবে কিনা সবকিছু। এটা আসলে যদি বলতে হয়, তাহলে আমি বলবো যে আমরা তো আসলে বিডিএস লেভেলে ফার্স্ট টু ফাইনাল ইয়ার যে সাবজেক্ট গুলো পড়ে আসি এফসিপিএস, সেগুলোর উপরেই হয়। কিন্তু তারপরও হচ্ছে পড়ার এত ডিফারেন্স কেন বা এত খুঁটিনাটি কেন পড়তে হচ্ছে? এটার কারণটা হচ্ছে যে আমরা তো আসলে প্রফ গুলা যে দিয়ে আসি, সেখানে হচ্ছে আমরা মেইন ফোকাসটা রাখি হচ্ছে রিটেনের উপরে। আমরা কারণ বেশিরভাগ মার্কসটাই থাকে রিটেনে। আর এমসিকিউ দেখা যায় যে 15 থেকে 20 মার্ক থাকে। আমরা এমসিকিউর জন্য কিন্তু আমার মনে হয় কেউ আলাদা করে মানে প্রিপারেশন নেয় না, যে আমি এমসিকিউর জন্য আলাদা করে প্রিপারেশন নিচ্ছি। সবাই ওভারঅল রিটেনের জন্যই একটা প্রিপারেশন নেয়। আর রিটেনের জন্য প্রিপারেশন নিলে দেখা যায় যে আমরা করি কি, একটা টপিক সম্পর্কে ওভারঅল একটা ধারণা নিয়ে যাই বা ইম্পর্ট্যান্ট পয়েন্টস গুলো দেখে যাই, এবং পরীক্ষায় যতটুকু মনে থাকে আমরা লিখে আসি। তো এইভাবে হচ্ছে হয়ে যায় আমাদের। বাট এফসিপিএস যেহেতু পুরাটাই এমসিকিউ বেসড, যে 75টা হচ্ছে এমসিকিউ থাকে আর 75টা হচ্ছে এসবিএ থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি একটা টপিক রিটেনের জন্য যেভাবে পড়লাম, আমার যদি এমসিকিউ অথবা এসবি এর জন্য পড়তে হয়, তো দেখা যায় যে আমাকে একটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড অথবা একটা সেন্টেন্সকে ফোকাস করে পড়তে হচ্ছে। তো সেটা আমি যদি পুরো টপিকটার প্রতিটা লাইন না পড়ি, আমি তো সেটা জানবো না, বা কোয়েশ্চেনটা যেখান থেকে আসবে আমি তো তখন সেটা পারবো না। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই 100% পড়তে হবে। কিন্তু যেহেতু সব টপিক অথবা সবকিছু তার আসলে 100% পড়া পসিবল না, তো যে জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোই আসলে 100% চেষ্টা করতে হবে পড়ার জন্য, বা যেগুলো থেকে, যে টপিকগুলো থেকে ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন আসছে, সেগুলো অবশ্যই চেষ্টা করতে হবে 100% পড়ার জন্য। আর যেগুলো দেখা যায় যে একটু কম ইম্পর্টেন্ট বা কোয়েশ্চেন তেমন একটা আসছে না, সেগুলো হয়তো বা একটু কম জোর দিয়ে আর কি পড়া যায়। তো আমার মনে হয় এইভাবেই আসলে আর কি প্রিপারেশন নেওয়া উচিত। থ্যাংক ইউ। মাসুমের কাছে ধন্যবাদ চলে আপুকে। যাচ্ছি। আমি পরবর্তী কোশ্চেন করতে চাচ্ছি ডক্টর শুভ ভাইয়ের কাছে। হুম, হ্যাঁ, ওএমআর ফিল আপ করতে কি পেন্সিল বা পেন কোনটা ইউজ করা যাবে, এবং এক্সাম হলে আমরা কি কি নিয়ে যাবো আর কি কি নিয়ে যাবো না, যদি একটু আমাদেরকে বলতেন। প্রথমত কিছুক্ষণ আগে আপু বললো যে আমরা এফসিপিএস পরীক্ষার ক্ষেত্রে আমি পরীক্ষা হলে দেখলাম যে অনেকেই পেন্সিল পেন মানে এটা পরীক্ষা হলে যাওয়ার পর দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে যে কোনটা আমি পেন্সিল দিয়ে করব কোনটা পেন দিয়ে করব। বাট এটা একটা ক্লিয়ার ধারণা নিয়ে যাওয়া উচিত যে এফসিপিএস পরীক্ষায় শুধুমাত্র নিজের নামের স্পেলিং এবং সিগনেচার ছাড়া সবকিছুই ওএমআর এর পূরণ করতে হবে পেন্সিল দিয়ে, টু বি পেন্সিল দিয়ে। আমি এবারও দেখলাম পরীক্ষা হলে যে অনেকেই দেখলাম যে ওএমআর গুলো কয়েকটা পূরণ করে দিয়েছে পেন দিয়ে, পরে স্যারদের সাথে অনেক মানে স্যারদের রিকোয়েস্ট করতেছে বা নিজে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে। আর পরীক্ষার সময় মাথা ঠান্ডা রাখা যেহেতু খুব জরুরি, প্রথমেই যদি এই ভুলটা করে ফেলে যে সে পেন দিয়ে ওএমআর কয়েকটা পূরণ করে ফেললো, তারপর দেখা হলো সে আর পরীক্ষায় কনসেন্ট্রেট রাখতে পারে না। তাই এটা ক্লিয়ার কনসেপ্ট, শুধুমাত্র নামের স্পেলিংটা এবং সিগনেচারটা সে করবে পেন দিয়ে, বাকি সবকিছু ওএমআর পূরণ করবে সে পেন্সিল দিয়ে। হ্যাঁ, এটা হলো মানে এটা সবাইকে মানে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে যেতে হবে যে এটা ভুল করা যাবে না প্রথমেই। আর দ্বিতীয়ত হলো পরীক্ষা হলে কোনো রকম ডিভাইস নিয়ে যাওয়া যাবে না। আমরা একটা হোয়াইট ফাইল নিতে পারবো, আর সাথে আমরা পেন্সিল নিব 2-3টা, সাথে একটা রাবার নিব, ইরেজার নিব, এগুলা নিব। আর যেহেতু পরীক্ষা হলো 4 ঘন্টা, একটা লং টাইম, তো এই সময় মাথা ঠান্ডা রাখাটা খুব জরুরি। এবং মাথায় যদি কিছুক্ষণ পর দেখা যায় যে মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আবার যেহেতু 4 ঘন্টা পরীক্ষা, সবাই আবার সকালে জ্যাম থাকে, তাহলে সকাল 7টা, অনেকে 6:30টায় বের হয়,
এই জন্য আমরা সাথে চকলেট নিতে পারি, তারপরে গ্লুকোজ নিতে পারি। আর বিসিপিএস থেকে আমাদের পানি আর একটা জুস দেয়, আর সাথে আমরা হয়তো 2-3টা চকলেট নিতে পারি। আর সাথে জুস, মানে এগুলো খুব মানে এমার্জেন্সি। আমি এবারও দেখলাম আমার হলে পরীক্ষা 2-2.5 ঘন্টা যাওয়ার পর প্রায় 2জন মনে হয় মাথা ঘুরে কেমন হয়ে গেছে, তাই তারা সকালে নাস্তা খেয়ে আসতে পারে না। এই জন্য পরীক্ষা হলে মাথা ঠিক রাখার জন্য সাথে চকলেট গ্লুকোজ নিতে পারে, আবার ওখান থেকে জুস দেয়, সাথে পানি নিয়ে যেতে পারে। আর একটা হোয়াইট ফাইল নিতে পারবে, আর পেন্সিল নিবে, এগুলো। আর কোনো ডিভাইস নিতে পারবে না আর কি সাথে। এটা একটু সচেতন থাকতে হবে। আর ওএমআর সবগুলোই পেন্সিল দিয়ে পূরণ করতে হবে। এটা মানে সবার ক্লিয়ার ধারণা থাকা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি ভাইয়াকে। আর এখন আমি প্রশ্ন করতে চাচ্ছি ডক্টর সাদিয়া রহমান আপুর কাছে। আপু, এসবিএ অর ট্রুপল কোনটা আগে ফিল আপ করা উচিত? এটা যদিও মনে হয় মিজানুর ভাই একবার আনসার দিয়ে দিয়েছেন, কিন্তু আপনার মতামত কি এই ব্যাপারে? আহ ভাইয়া যেটা বলছে আমি সেই ক্ষেত্রে ভাইয়ের সাথে একমত। কারণ এসবিএ তে হচ্ছে আমি জাস্ট একটা কোশ্চেনেই হচ্ছে, অন্য এমসিকিউ তে আমার 4টা অপশন দাগাতে হচ্ছে, এখানে শুধু আমি একটা অপশন দাগাবো। তো এই ক্ষেত্রে মাথা অবশ্যই ঠান্ডা রাখা উচিত। তো প্রথমেই যদি আমি এমসিকিউ দিই তখন এই ক্ষেত্রে হচ্ছে পরে এসবিএ গেলে সেই ক্ষেত্রে হচ্ছে মাথা ঠান্ডা রাখা যায় না, এবং অনেক ভেবে চিন্তে এসবিএ গুলো আনসার দিতে হয়। তো সেই ক্ষেত্রে আগে অবশ্যই এসবিএ রাখা উচিত। এখন অনেকে হচ্ছে এটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে, তবে ম্যাক্সিমামই হচ্ছে আমরা যেসব কোচিং এ আন্ডারে বা মেন্টরদের আন্ডারে ছিলাম সবাই আমাদের আগে এসবিএ আনসার করতেই বলেছি। কারণ যেহেতু যেখানে আমার মার্কসটা বেশি আসবে কম সময়ে, অবশ্যই আমি আমার সেদিকে মুভ করে বেটার হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপু আপনাকে। নেক্সট, অপর। আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাব হচ্ছে তারিক ভাইয়ের কাছে। পরীক্ষার আগ মুহূর্তে প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত? এক্সামের সময় কোন ব্যাপারগুলো বেশি খেয়াল রাখতে হবে? আচ্ছা, আমি একটু হচ্ছে আগের কোশ্চেনটাতে একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে আমাদের এফসিপিএস পরীক্ষা কিন্তু বেসিকলি ডিপেন্ড করে হচ্ছে আপনার এসবি এর উপর। এসবি এর উপর এখন আপনার যদি এসবিএ পার্টটা খুব ভালো হয়, আলহামদুলিল্লাহ আপনি আশা রাখতে পারেন। সো আমি হচ্ছে বাকিদের সাথে আমি একমত। এটা হচ্ছে আমাদের উচিত, আমাদের যেহেতু এফসিএস পরীক্ষাটাই মোটামুটি নির্ভর করতেছে এসবি এর উপর, আমরা ফার্স্টে যে ঠান্ডা মাথায় ফার্স্টে এসবি গুলা দাগাবো। তবে এক্ষেত্রে আমরা ওই একটা কোশ্চেন পারলাম না, সো অনেকে হয় কি একসাথে 2-3টা কোশ্চেন না পারলে পাজল হয়ে যায়, যে আমার তো হবে না, আমার হচ্ছে না। এক্ষেত্রে পাজল হওয়া যাবে না। এক্ষেত্রে রত্না পূজা একটা কথা বললো যে আমাদেরকে যেটা করতে হবে, আমি ওনার সাথে একমত, যে এক থেকে শুরু করে আমি দাগাই যেতে থাকবো। যদি আমি মাঝখানে না পারি সেটা আমি স্কিপ করে চলে যাব, কিন্তু আমি কখনোই মানে ঘাবড়াবো না, স্কিপ করে চলে যাবো, একদম লাস্ট পর্যন্ত যাব। পরবর্তীতে যখন আমার ঠিক আছে ওইগুলা দাগানো শেষ, আমি যেগুলো পারি এগুলা দাগায় শেষ করে ফেলবো, তখন আমি ওগুলা নিয়ে চিন্তা করতে পারবো। এটার জন্য এনাফ টাইম আছে। এফসিএস পরীক্ষা হচ্ছে আপনার 4 ঘন্টার পরীক্ষা, ম্যাক্সিমামেরই হচ্ছে আপনার 3 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। সেটা আপনি অনেক চিন্তা ভাবনা করে দাগাইতে পারেন, কিংবা হচ্ছে হয়তো যদি আপনার ভাগ্য ভালো থাকে, হয়তো পাশে যদি আপনি কারো কাছ থেকে একটু শুনতেও পারেন, সেটাও আপনার হয়তো মানে সেটাও পারবেন হয়তো। এই হচ্ছে ব্যাপার। এখন আমার কোশ্চেনে চলে আসি। এখন দেখেন, এটা হচ্ছে এফসিপিএস ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম। সো এখানে আসলে আমি যদি আগে থেকে পড়াশোনা না করি, আসলে আমার পরীক্ষার 1 মাস আগে বা 15 দিন আগে যে আসলে কিছু করার থাকবে না, আমাকে আসলে হতাশ হয়ে যাইতে হবে তখন আলটিমেটলি। এমন অনেকেই আছে যারা করে এই যে অ্যাপ্লিকেশন করে, ফর্ম ফিল আপ করে, বাট পরীক্ষার আগে যায় 15 দিন আগে থেকে একদম হাল ছেড়ে দেয় যে আমার দিয়ে হবে না, নেক্সট টাইম। সো আপনাকে যেটা করতে হবে, এটার জন্য একটা কমপ্লিট প্রিপারেশন নিয়ে আগাইতে হবে, মেন্টাল সেট আপ নিয়ে আগাইতে হবে। তো ওটাই ওই যে শুরু থেকে একটা কোচিং এ এড হয়ে লাইন বাই লাইন আমি যখন পড়ে যাব, দেন পরীক্ষার আগে যখন আমার হাতে হয়তো 1 মাস সময় আছে, তখন আমি যে জিনিসটাতে ফোকাস করব, 2টা জিনিস। এটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে রিভাইজ করা, রিভিশন। 2 নম্বর কথা হচ্ছে এক্সাম, অর্থাৎ আপনার কোশ্চেন সলভ করা, স্পেশালি এসবিএ গুলা সলভ করা।
তো আমরা যত বেশি রিভাইজ করব এই পড়াগুলো আমার তত বেশি মাথায় সেট হয়ে যাবে। আর যত বেশি আমরা এক্সাম দিব, অর্থাৎ কোশ্চেন সলভ করবো, এসবি গুলা সলভ করবো, এগুলা আমার মানে একদম মাথার মাঝে একদম দৃঢ়ভাবে মানে গেঁথে থাকবে, যেগুলা পরীক্ষাতে আসলে আলটিমেটলি যে আমার ওই যে যে ভুল করার যে প্রবণতা এগুলা কমে যাবে আস্তে আস্তে। আর থার্ড যে জিনিসটা বলবো আমি, ভিজুয়ালাইজেশন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমার যখন আমার একটা আমি যখন পরীক্ষা দিচ্ছি কোচিং এ বা অন্য কোথাও পরীক্ষা দিচ্ছি, যখন কোশ্চেনটার আনসার আমি ভিজুয়ালাইজ করতে পারতেছি না, মানে হচ্ছে আমার যখন কোশ্চেনটা দেখবো, কোশ্চেনের আনসারটা আমার শিটের কোথায় আছে কিংবা বইয়ের কোন জায়গাটায় আছে এটা আমার চোখে ভাসতে হবে। যদি না ভাসে তাহলে আপনার বুঝতে হবে যে আপনার প্রিপারেশনে ঘাটতি আছে। সো ভিজুয়ালাইজেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো আপনি যত বেশি রিভাইজ করবেন, যত বেশি এক্সাম দিবেন, যত বেশি কোশ্চেন সলভ করবেন, অর্থাৎ স্পেশালি এসবি গুলো যত বেশি সলভ করবেন, আপনার তত বেশি আপনার কাছে হচ্ছে আপনি কনফিডেন্ট হবেন, আপনার তত বেশি আপনার ভিজুয়ালাইজেশন ব্যাপারটা আপনার মধ্যে চলে আসবে, এবং আপনার চান্স পাওয়ার, আপনি কনফিডেন্ট থাকবেন বেশি, আপনি পরীক্ষার হলে আপনার ভুল কম হবে, এবং আপনার আলটিমেটলি চান্স পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। আর আরেকটা সেকেন্ড যে কোশ্চেনটা হচ্ছে, এক্সামের সময় আমাদেরকে প্রথমত যেটা ব্যাপারটা থাকতে হবে, রিল্যাক্স থাকতে হবে। আমাকে এই এক্সামে চান্স হইতেই হবে, না হইলে আমার হচ্ছে আমার দ্বারা আর কোনো কিছু হবে না, এমন জিনিস চিন্তা করতে হবে না, জাস্ট রিল্যাক্স থাকতে হবে। আমি আপনাকে বলি, আমি পিজি লাইব্রেরিতে পড়াশোনা করতাম। তো আমি পরীক্ষার আগের দিন পড়াশোনা করতেছিলাম, আমার একজন স্যার আছেন, উনি এমএস করতেছে, প্রস্তরণ লিখছে। উনি আমাকে একটা কথা বলছে যে, জায়া কাঁধে হাত রেখা বলতেছে, তারেক, তুই ফার্স্টে হচ্ছে চিন্তা করবি, তোর হচ্ছে মানে এটা হইতেই হবে এমন কোনো কথা নাই, হবে না, এটা ধরেই তুই যাবি, যে সুন্দর করে একদম রিল্যাক্স ভাবে সুন্দর করে জাস্ট পরীক্ষাটা দিয়ে আসবি। আমি সেই কাজটাই করছি, যে আমি গেছি সুন্দর মতো, মানে রিল্যাক্স, কোনো প্রেশার নাই, কোনো মানে টেনশন নাই, কোনো কিছু নাই, জাস্ট রিল্যাক্স ভাবে গেছি, সুন্দর করে ইগুলা দাগাইছি, কোশ্চেন গুলা ফার্স্ট এসবি শুরু করেছি। সো ফার্স্ট ও লাস্ট গিয়েছি, মাঝখানে মাঝখানে তো গ্যাপ গেছে, যে দুই তিনটা হয়তো পারি নাই, সেগুলোর জন্য ঘাবড়াই নেই, আস্তে আস্তে লাস্ট থেকে গেছি, তারপরে দেন এমসিকিউ শুরু করছি, ফার্স্ট ও লাস্ট গিয়েছি। দেন আবার যেগুলা হয় নাই সেগুলা পরে আস্তে ধীরে চিন্তা করে দাগিয়েছি। তো আমি ওটাই বলবো যে রিল্যাক্স থাকতে হবে, একদম অডিট হওয়া যাবে না। সেক্ষেত্রে দুই তিনটা কোশ্চেন যদি আমার একটানাও চার পাঁচটা কোশ্চেন আমার পারতেছি না, তাও পাজল হওয়া যাবে না, নার্ভ ধরে রাখতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই তো, উম, এইটুকুই। এটাই ছিল মাসুম। কোশ্চেন। মাসুম। হ্যাঁ, আমি পরবর্তী কোচিং করতে যাচ্ছি ডক্টর শুভ ভাইয়াকে। ভাইয়া, এইচটিটিএস এর অ্যাপ্লাই প্রসিডিউরটা কি একটু যদি আমাদেরকে ক্লিয়ার করতেন। ভাইয়া তোমাকে ধন্যবাদ। এফসিপিএস এর অ্যাপিয়ার প্রসিডিউরটা আমরা তো আগে একবার বললাম যে আমরা যদি পার্মানেন্ট বিএমডিসি ফর্ম ফিল আপের লাস্ট দিনও পাই, তবেও আমরা এফসিপিএস এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবো। আর প্রসিডিউরটা তোমার ধরো, যেহেতু আমরা জানি যে এফসিপিএস দুইটা সেশন হয়, জানুয়ারি আর জুলাইতে, তখন ধরো যে আমরা যখন আর ফর্ম ফিল আপ করলাম এই সেশনের জন্য, আমাদের বিসিপিএস নোটিশ দিয়েছিল নভেম্বর মাসে। তো তোমার মোটামুটি আহ, দেওয়ার পর, নোটিশ দেওয়ার পর প্রায় হাতে সময় থাকে 15-20 দিন। এর 15-20 দিনের মধ্যে তুমি যে কোনো একদিন যদি পার্মানেন্ট বিএমডিসি থাকে, আর তুমি যে ভার্সিটি থেকে পাস করছো, যেমন কেউ ডিইউ থেকে পাস করছে, আমি রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি থেকে, আরএমইউ থেকে পাস করছি, আমাদের এই দুইটা সার্টিফিকেট সাবমিট করতে হয়। সাথে তোমার একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি সাবমিট করতে হয়, আর সাথে তোমার সিগনেচার। আর আমরা তো জানি যে বিসিপিএস এর জন্য পরীক্ষার জন্য ফি লাগে, একটা নির্দিষ্ট পরিমাণ ফি আছে। সেই ফিটা তুমি কোনো ওদের নির্দিষ্ট কিছু থাকে, তোমার ব্রাঞ্চ থাকে ব্যাংকের, সেগুলোয় জমা দিতে পারো। আহ, মাঝে মাঝে তোমার ব্যাংকে জমা দিতে ঝামেলা করে, আমি অনলাইন থেকে জমা দিয়েছিলাম, এক্সট্রা ফি কাটে। তো তোমার সিম্পল প্রসিডিউর, জাস্ট ওরা তোমার একটা নোটিশ দিবে, নোটিশ ওদের ওয়েবসাইটে এন্ট্রি করে তুমি তোমার বিএমডিসি দিয়ে একটা খুলবা, তোমার প্রোফাইল খুলবা। দেন প্রোফাইল খুলে ওরা স্টেপ বাই স্টেপ তুমি এগুলো করলে হবে। আর আমরা তো মোটামুটি জানি যে বিসিপিএস এর নির্দিষ্ট ফি থাকে, আর এগুলোই করলে সিম্পল একটা প্রসিডিউর, কোনো ঝামেলা নাই এখানে। হ্যাঁ, আর মেইনলি তোমাকে পার্মানেন্ট বিএমডিসিটা পেতে হবে, এই তো। ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে। আমি এখন চলে যাব ডক্টর সাদিয়া শারমিন আপুর কাছে।
আপু, এফসিপিএস এর কোর্স আউটের ব্যাপারে শুনেছিলাম, এই বিষয়ে একটু জানাবেন please? কোর্স আউট প্রথাটা এবার আমি যতটুকু জানি যে এবার যখন আমাদের এক্সামের ঠিক আগেই হচ্ছে কিছু মুভমেন্ট হয়েছিল, তো সেই মুভমেন্টে এই কোর্স আউট প্রথাটা বাতিল হয়েছে আপাতত। আর কোর্স আউটটা মেইনলি হচ্ছে এমএস এর জন্য। এমএস এ আমরা যেমন এফসিবিএস হচ্ছে পাশ করে যে কোনো টাইমে জয়েন দিতে পারবো, আমার সেটা হচ্ছে বাতিল হবে না। কিন্তু এমএস এ হচ্ছে আমার চান্স পাওয়ার পর যখন তারা নোটিশ দিবে আমার তখনই জয়েন দিতে হবে, আদারওয়াইজ আমার এটা বাতিল হয়ে যাবে। That's it. ধন্যবাদ আপু আপনাকে। হ্যাঁ, মাস- আমি পরবর্তী কোশ্চেন করতে যাচ্ছি ডক্টর তারেক ভাইয়াকে। ভাই, এফসিপিএস পার্ট ওয়ান পাস করার পর কোনো গ্যাপ নেওয়ার সিস্টেম অ্যাভেলেবেল আছে কিনা? ধন্যবাদ মাসুম। হ্যাঁ, এফসিএস পার্ট ওয়ান পাশ করার পরে এটা হচ্ছে তুমি চাইলে মানে আমি এইবার হচ্ছে জানুয়ারিতে পাশ করেছি। তো আমি যদি চাই যে আমি এই সেশনে আমি ঢুকবো না, 6 মাস পর পর সেশন, তাহলে জানুয়ারি সেশনে ঢোকা যাবে অথবা হচ্ছে জুলাই সেশনে ঢোকা যাবে, বা এইভাবে 6 মাস পর পর সেশন। তো আমি যদি চাই আমি এবার ঢুকবো না, ওকে ফাইন, কোনো সমস্যা হবে না, নেক্সট সেশন সেশন থেকে আমি স্টার্ট করতে পারবো। সেটা আমি চাইলে আমি 6 মাস করতে পারি, 1 বছর করতে পারি, 2 বছর করতে পারি, এটার কোনো টাইম লিমিটেশন নাই। তো যদি পার্ট ওয়ান পাস করে, পাস করার পরে হচ্ছে সে যখন চাবে তখন সে ট্রেনিং এ জয়েন করতে পারবে, এটা তার সুবিধা মতো। এটা হচ্ছে মানে এফসিবিএস এর একটা অনেক বড় অ্যাডভান্টেজ। এটাই ছিল তোমার প্রশ্নের উত্তর। থ্যাংক ইউ ভাইয়া। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটা থাকবে ডক্টর রত্নাপুর কাছে। প্রশ্নটা হচ্ছে, এমএস তো বেসিক্যালি ক্লিনিক্যাল সাবজেক্টের উপর, তাহলে এফসিপিএস এর সাথে এমএস কিভাবে কোরিলেট করা যায়? মানে এমএস এর প্রিপারেশন, বই, কোচিং এফসিপিএস এর সাথে কোনোটা সিমিলার কিনা, কিংবা এফসিপিএস এর মার্ক ডিস্ট্রিবিউশনটা ইন শর্ট বললে একটু ভালো হতো। Okay. ধন্যবাদ অপর্ণা। এফসিপিএস আর হচ্ছে এমএস এর হচ্ছে প্রিপারেশন, যেটা আমি আগেও বলেছিলাম যে দুইটার হচ্ছে বেসিক সাবজেক্ট গুলো সেম থাকবে। কিন্তু হচ্ছে এমএস এ হচ্ছে 5টা ক্লিনিক্যাল সাবজেক্ট অ্যাড থাকে, সেটা হচ্ছে প্রস্থ, অর্থ, আর হচ্ছে কনজার, ওএমএস আর হচ্ছে পিডি। আর এফসিপিএস এর ক্ষেত্রে হচ্ছে দুইটা সাবজেক্ট, সেটা হচ্ছে বায়োস্ট্যাটিক্স আর হচ্ছে এসডিএম। আদারওয়াইজ অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি সব সেম। ফার্মা ফার্মা এগুলা সব সেম। এফসিপিএস আর হচ্ছে এমএস এর প্রিপারেশন এর ক্ষেত্রে হচ্ছে আমি যেটা মার্ক ডিস্ট্রিবিউশন যেটা জানতে চাইলা। এফসিপিএস এর ক্ষেত্রে আগে মার্ক ডিস্ট্রিবিউশন ছিল, এখন রিসেন্টলি মার্ক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে নাই। কারণ হচ্ছে এখন হচ্ছে তুমি কেউ বলতে পারবে না যে এখান থেকে হচ্ছে এবার এবছর কোশ্চেন আসছে তো নেক্সট ইয়ারে এই কোশ্চেনটা আসবে না। যে কোনো সাবজেক্ট থেকে যে কোনো জায়গা থেকে তোমার এফসিপিএস এ কোশ্চেন করতে পারে। বাট এমএস এর ক্ষেত্রে হচ্ছে ক্লিনিক্যাল যে সাবজেক্ট, 5টা সাবজেক্ট আছে ওটা, যদি আমরা যদি পার্সেন্টেজ বেসিসে বলি, তাহলে ক্লিনিক্যাল যে 5টা সাবজেক্ট থেকে 40%-এর মতো তোমার কোশ্চেন আসে। তো সেই ক্ষেত্রে হচ্ছে, এবং সেই 40%-এর মধ্যেও প্রস্থ, অর্থ এন্ড কনজার্ভ থেকে হচ্ছে মেইনলি কোশ্চেন গুলা বেশি আসে, তবে সবচেয়ে বেশি কোশ্চেন বেশি আসে হচ্ছে প্রস্থোডন্টিক্স থেকে। আর হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, জেনারেল প্যাথো, মাইক্রোবায়োলজি আর হচ্ছে ওরাল এগুলা থেকে হচ্ছে বাকি 60% কোশ্চেন গুলা হয়। তোমার এই ক্ষেত্রে হচ্ছে যদি তুমি যদি ক্লিনিক্যালে ভালো প্রিপারেশন থাকো তাহলে এমএস মোটামুটি চান্স পাওয়ার মতো হয়ে যায়। আর ক্লিনিক্যাল কোশ্চেন গুলো আমি যেটা বলবো ক্লিনিক্যাল কোশ্চেনের ব্যাপারে, প্রিভিয়াস ইয়ারের এর আগেও বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে সেগুলো হচ্ছে ক্লিনিক্যালের ক্ষেত্রে রিপিটেশন হয়। থ্যাংক ইউ আপু প্রশ্ন করার জন্য। আমরা তারপর মাসুমের কাছে চলে যাচ্ছি। মাসুম। তো আপু হচ্ছে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। তো হচ্ছে আমরা এখন অনুষ্ঠান শেষের দিকে চলে আসছে, আমরা এখন জানবো আমাদের ভাইয়া আপুদের জার্নিটা কেমন ছিল। তো আমি প্রথমে চলে যাচ্ছি ডক্টর জিনি আপুর কাছে। আপু, আপনার জার্নিটা যদি আমাদেরকে একটু সংক্ষেপে জানাতেন। আমি একটু ইন্টারাপ্ট করি এখানে। আমাদের আরেকটা প্রশ্ন ছিল আমাদের জিনি আপুর কাছে। আহ, তো এই প্রশ্নটা ছিল এরকম যে এফসিপিএস এ হাইয়েস্ট ক্যান্ডিডেট এবার চান্স পেয়েছে, তো এর কি কারণ বলে মনে হয় আপনার কাছে আপু? এটাতে কি কোয়েশ্চেন সহজ ছিল, নাকি মানে প্রত্যেকবারে সিটের কারণে এরকম হয়েছে? অনেক সময় দেখা গেছে যে গতবার এফসিপিএস এর একটা ধস নেমেছিল, রেজাল্টের ধস, ওটারই বা কারণ কি? আচ্ছা, এবার আসলে মানে সবারই একই প্রশ্ন যে এবার এত বেশি চান্স পেয়েছে, প্রশ্ন কি একদম পানির মতো সহজ ছিল কিনা।
তো আমি বলবো যে এফসিপিএস অথবা যে কোনো পোস্ট গ্রাজুয়েশন এক্সামের কোয়েশ্চেন কখনোই একদম পানির মতো সহজ হয় না। তবে এবার প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল। আর এত চান্স পেয়েছে এটার কারণ আমার কাছে যেটা মনে হয় যে গত জুলাইতে তো আসলে কোয়েশ্চেনটা একটু আনইউজুয়াল ছিল এবং সবাই জানে যে শুধুমাত্র অর্থোনমিক্সে একজন চান্স পেয়েছিল, আর বাকি যে সাবজেক্ট গুলো আছে সেখানে কেউই চান্স পায়নি। তো তখন দেখা যায় যে জুলাইতে যাদের অনেক ভালো একটা প্রিপারেশন ছিল তাদের বড় একটা অংশ হয়তোবা একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হলে চান্স পেয়ে যেত, তারা হয়তোবা চান্স তখন পায়নি। তো একটা অংশ কিন্তু রয়ে গেল যাদের ভালো প্রিপারেশন ছিল। তো এরপর আবার কি হলো যে এবার জানুয়ারিতে হয়তো বা লাস্ট 6 মাসে আরো অনেকেই যুক্ত হয়েছে নতুন ভাবে, যারা আর কি চেষ্টা করেছে ভালো প্রিপারেশন নেওয়ার। আর গত জুলাইয়ের অভিজ্ঞতা থেকে আসলে আগের পরের বা যারাই যখন থেকে প্রিপারেশন নিয়েছে সবাই আসলে চেষ্টা করেছে যে তাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। কারণ সবারই আশঙ্কা ছিল যে এবারও যদি প্রশ্নটা এরকম বেশি কঠিন বা আনইউজুয়াল হয়। তো সেসব মিলিয়ে আমার কাছে মনে হয় যে আসলে দুইটা সেশনের ক্যান্ডিডেট একসাথে ক্লিয়ার হয়েছে এই সেশনে একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন হওয়ার জন্য। তো সেই কারণে আমার মনে হয় চান্সের সংখ্যাটা একটু বেশি। আচ্ছা, এরপর আরেকটা জিনিস জানতে চাওয়া হয়েছিল, সেটা হচ্ছে যে আমার জার্নিটা যদি আমি শুরু করি। আমি হচ্ছে 2022-এর মার্চ থেকে ইন্টার্নশিপ শুরু করেছিলাম, আর 2023-এর মার্চে হচ্ছে আমি কমপ্লিট করি ইন্টার্নশিপটা। তো আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি কিছুটা আসলে কনফিউশনে ছিলাম যে আসলে বিসিএস এর দিকে যাব নাকি পোস্ট গ্রাজুয়েশনের দিকে যাব। যদিও আমার শুরু থেকে আসলে একটু পোস্ট গ্রাজুয়েশনের প্রতি ভালো লাগাটা বেশি ছিল, কিন্তু যেটা হয় যে আমার আসলে আশপাশে ব্যাচমেট থেকে শুরু করে আশেপাশে যারা ছিল সবাই আসলে ওই সময়টাতে বিসিএস এর প্রিপারেশনই নিচ্ছিল। তো আমি আসলে এমন কাউকে পাইনি যে আমার মতো একটু পোস্ট গ্রাজুয়েশন নিয়ে চিন্তা করছে বা প্রিপারেশন নিবে বা শুরু করেছে, এরকম কাউকে আমি পাইনি। তো যে কারণে তখন আমি আসলে কনফিউশনে পড়ে যাই যে আমি কি আসলে একা অন্যদিকে যে ভুল করব কিনা বা ভুল করছি কিনা। এটা নিয়ে আমার আসলে বেশ একটা টাইম নষ্ট হয়ে যায়। আমি 23-এর মার্চে ইন্টার্নশিপ কমপ্লিট করি। করার পরে দেখা যায় যে ঝোঁকে ঝোঁকে আসলে আমার আশেপাশে যারা প্রিপারেশন নিচ্ছিল বিসিএস এর সবার ঝোঁকে ঝোঁকে আমিও আসলে বিসিএস এর জন্যই সব বই খাতা সবকিছু কিনে ফেলি। একটা অনলাইন কোচিং এও অ্যাডমিট হয়ে যাই। তো তারপরে দেখা যায় যে আমি আসলে বুঝতে পারলাম যে 1-2 মাস পরে আসলে বুঝে যায় যে আমার আসলে এই পড়াটা আমার কাছে এখন ভালো লাগছে না, বা প্রিপারেশনটা আমার হচ্ছে না, বা আমার এখন হবে না, এই প্রিপারেশনটা আমার পড়তে ভালো লাগছে না এগুলো। তো তখনই আমি কি করি, জুনের শেষের দিকে 23-এর জুনের শেষের দিকে আমি একটা কোচিং এ ভর্তি হয়ে যাই, তখন পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশনের উদ্দেশ্যেই। যখন আর কি বুঝলাম যে না আমার আসলে এই বিসিএস এর সাইডটা এখন আপাতত ভালো লাগছে না, যদি মনে হয় আমি পরে আবার ট্রাই করব, বাট এখন ভালো লাগছে না। তো তখন এই জুনের শেষ থেকে আমার আসলে কোচিং দিয়ে শুরু করা। তারপর হচ্ছে আমি প্রথম এক্সামে বসে হচ্ছে জানুয়ারি 24-এ। তো সেবার আসলে আমার প্রিপারেশন মোটামুটি ভালো ছিল, আমার ফুল সিলেবাস কমপ্লিট করেছি, প্রিপারেশনও ভালো ছিল। বাট আমার কাছে মনে হয়েছিল যে আমার লাস্টের যে রিভিশনটা আসলে যে কোনো পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে শেষ সময়ে বারবার রিভিশন দেওয়াটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ এত এত ইনফরমেশন বা এত কিছু এগুলো আসলে একবার পড়ে বা কোনো রকম একবার দেখে আসলে পরীক্ষায় বসলে কিছুই মাথায় থাকে না। তো আমার কাছে মনে হয়েছিল যে আমার প্রিপারেশন ভালো ছিল কিন্তু আমার রিভিশনে কিছুটা ল্যাকিংস ছিল, যে কারণে আমার জানুয়ারি 24-এ মার্কস বেশ কাছাকাছি ছিল, কিন্তু আর কি চান্স হয়নি। তো তারপর আবার দেখা গেল 2-1 মাস ডিপ্রেশনে থাকার পরে আবার জুলাই 24-এর জন্য হচ্ছে আবার একটা এক্সাম ব্যাচে ভর্তি হলাম, যে ঠিক আছে আবার শুরু করি। তো তারপর দেখা গেল যে আমার যেহেতু প্রিপারেশন গুছানো ছিল বা পড়া ছিল, আমি রিভিশন দিয়ে দিয়ে পরীক্ষাগুলো দিতাম। তো জুলাইতে আমার আমি বলবো যে আমার খুব ভালো একটা প্রিপারেশনই ছিল। কিন্তু ওই যে জুলাইতে আসলে সবার ব্যাড লাক ছিল যে সবাই আসলে যেভাবে প্রিপারেশন নিয়েছে প্রশ্নটা আসলে একদম অ্যাটিপিক্যাল ছিল বা আনইউজুয়াল ছিল। তো যে কারণে আসলে আমার প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও জুলাইতে চান্স হলো না। তো এই পরপর 2বার ফেইলিয়ারের পরে দেখা যায় যে মানে আমি আসলে খুব ভালো একটা ডিপ্রেশনে চলে যাই। আর মানে আমি মেডিকেল লাইফ থেকে কখনো কোনো সাপ্লি থেকে শুরু করে আসলে কখনোই কোনো এক্সাম আমি দ্বিতীয়বার দেইনি। তো সেই জায়গায় আমার এফসিপিএস এর মতো একটা পরীক্ষা আমার 2বার মানে দিলাম, হলো না।
তো এইটার একটা ডিপ্রেশন ছিল, প্লাস আমি দেখা যায় যে জুলাইতে পরীক্ষা দেওয়ার পরে আমি আবার ঢাকা থেকে একটু শিফট হয়ে যাই, ঢাকার বাইরে আরেকটা জায়গায় শিফট হয়ে যাই আমার হাজবেন্ডের পোস্টিং এর জন্য। তো সেখানে আবার নতুন একটা জায়গায় গিয়ে সেখানে ম্যাচ করা বা আদার্স কিছু কমিটমেন্টের জন্য আমার এই জানুয়ারি 25-এর যে পরীক্ষার প্রিপারেশনটা ছিল সেটা একদমই আর কি মানে নিচ্ছিলাম না, এরকম একটা অবস্থা। টোটালি পড়াশোনা সবকিছু চলে গেল আমার, পড়াশোনা কোনোভাবেই হচ্ছিল না, যেহেতু আমি আসলে অন্য একটা জায়গায় চলে গেলাম, আমার এনভায়রনমেন্ট থেকে শুরু করে সবই আসলে চেঞ্জ হয়ে গেল। তো আমি পড়াশোনার মোটিভেশনটা একদমই পাচ্ছিলাম না এবং আমার পড়া হচ্ছিলও না। তো একটা এক্সাম ব্যাচেও ভর্তি হয়ে যাই আবারও, কিন্তু দেখা যায় যে আমি আগে যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম বা যেই আমার প্রিপারেশনটা যেমন ছিল আমি আসলে সেটা থেকে অনেকটাই দূরে সরে যাই এবার। তো দেখা যায় যে এভাবে করেই আসলে 4-5টা মাস কেটে গেল, যখন আমি এবার ফর্ম ফিল আপটাও আসলে করতে চাইনি, যে এবার পড়াশোনা ঠিক মতো হয়নি, আমি এবার হয়তোবা হবে না, আমার আগে এত ভালো প্রিপারেশন ছিল তখনই হয়নি। তো এবার যেহেতু আমি পড়াশোনাই করিনি, এবার কি করব এত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে, আমি ফর্ম ফিল আপটাও করতে চাইনি। যাই হোক, ডেট শেষ হওয়ার মনে হয় একদিন আগে ফর্ম ফিল আপ করলাম। তো তারপর দেখা গেল যে ফর্ম ফিল আপ যখন করলামই, তো আমি ডিসেম্বরে ঢাকায় চলে আসি। ঢাকায় আমার আম্মুর বাসায় চলে আসি। তো আসার পরে তখন ভাবলাম যে যেহেতু ফর্ম ফিল আপ যেহেতু 11,000 টাকা দিয়ে করলামই, তো অন্তত একবার তো সব রিভিশন দিয়ে পরীক্ষায় বসা উচিত, না হলে তো হয় না। তো ঢাকায় আসার পরে ওই জিনিসটাই শুরু করলাম। ঢাকায় আসার পরে একদম solely লাস্ট ডিসেম্বর থেকে আর কি। এটা শুনলে অনেকেই বলবে যে হ্যাঁ, এত কম সময়ে পড়ে কি চান্স হয় কিনা, বাট আমার ক্ষেত্রে আসলে এটাই হয়েছে। আমি এক্স্যাক্টলি ডেটটা বলে, আমি ডিসেম্বরের 14 তারিখে হচ্ছে ঢাকায় আসলাম, 15 তারিখ থেকে আমি একটা মানে পড়া যাকে বলে সেরকম একটা পড়া শুরু করলাম 15 তারিখ থেকে, এবং এক্সামের আগের দিন পর্যন্ত আমি একবার রিভিশন দিয়েছি। আমি এটা সত্যি কথাই বলছি, আমি একবার রিভিশন দিয়ে পরীক্ষায় বসলাম। তো আলহামদুলিল্লাহ, প্রশ্ন যখন দেখছিলাম তখন মনে হচ্ছিল যে না, আমি আর কি পারবো, বা প্রশ্নটা আমার কাছে সহজ মনে হচ্ছে, বা আমি পারবো। তো এখন অনেকেই বলবে যে শুধুমাত্র একবার রিভিশন দিয়ে একটা পরীক্ষায় মানে পাশ করে ফেলা এটা কি এতই সহজ কিনা। তো আমি বলবো যে না, আসলে এতটাও সহজ না। আমার ক্ষেত্রে আসলে প্রিপারেশনটা যদি পিছনের দিকে তাকাই, আমার তো প্রিপারেশনটা আসলে গত 1.5 বছরের ছিল। আমি লাস্ট কয়েক মাস পড়িনি ঠিক আছে, কিন্তু আমার রেসিডুয়াল নলেজ অবশ্যই একটা হয়ে গিয়েছিল এত লং টাইম প্রিপারেশন নেওয়ার কারণে। তো যে কারণে আমি একবার রিভিশন দেওয়ার পরও আমার আর কি আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে, কারণ আমার হয়তো বা সেই নলেজটা হয়ে গিয়েছিল গত 1.5 বছরে। তো এটাই ছিল আর কি আমার জার্নিটা। আর থ্যাংক ইউ সবাইকে, আজকের সেশনটা অনেক বেশি ভালো ছিল, সুন্দর ছিল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু আমাদের সাথে থাকার জন্য। আমরা আদিবার কাছে চলে যাচ্ছি। আমরা এখন চলে যাব লাস্ট বার মতো কমেন্ট চেক করার জন্য। আমাদের এখানে বেশ কিছু কমেন্ট এসেছে, যেখানে আহ তানজিদ স্বপ্নিল ভাইয়া, যিনি লাস্ট ইয়ার বিসিএস শেষ করেছেন, এখন স্বাস্থ্য কেডারে যোগ দিয়েছেন, আমাদের এক্সিস এর খুবই পরিচিত একজন মুখ। উনি লিখেছেন গুড টু ওয়াচ। দেন নাইমুর রহমান লিখেছেন গ্রেট সেশন গোয়িং অন। আর এখানে একজন কমেন্ট করেছেন শুভ্র, তিনি বলেছেন গ্রাজুয়েশনের পর বিসিএস কেন চুজ করব না, এফসিপিএস পাশ করে কি একজন বিসিএস ক্যাডারের চেয়ে বেশি রেসপেক্ট গেইন করা বা টাকা ইনকাম করা পসিবল কিনা। এই কোয়েশ্চেনটা আমি করতে চাচ্ছি সাদিয়া রহমান আপুর কাছে, সাদিয়া শারমিন আপুর কাছে, সরি। সাদিয়া শারমিন আপু মেবি সামহাউ ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন। প্রশ্নটা তাহলে আমরা রত্নাপুর কাছে এর করতে পারি। উত্তরটা আমি দিতে চাই, যদি। ঠিক আছে তারিক ভাইয়া, শিওর। জি জি, অবশ্যই। এখানে আসলে রেসপেক্টের ব্যাপারটা আমার কাছে মানে হচ্ছে ডেফিনেটলি যে একজন বিসিএস ক্যাডার হয়েছে সে অবশ্যই যথেষ্ট পরিশ্রম করেছে এবং সে ডেফিনেটলি রেসপেক্টেড পার্সন। এখানে আমাদের কথাটা হচ্ছে যে কোনটা আগে চুজ করার ব্যাপারটা হচ্ছে এইটা, যে কেউ আমি এটা বলেছি আগে আমার ক্লিয়ার করেছি যে বিসিএস হচ্ছে একটা লেন্দি প্রসিডিওর। আমার কাছে হচ্ছে বিসিএস যতটা পছন্দের
পোস্ট গ্রাজুয়েশন সমান, দুইটাই পছন্দের জিনিস। এখন আমাদের মেইন কথাটা হচ্ছে যেটা হচ্ছে যে আমি যদি ইন্টার্ন পিরিয়ড থেকে শুরু করে এফসিপিএস বা পোস্ট গ্রাডুয়েট প্রিপারেশনটা নেওয়া শুরু করি, সেক্ষেত্রে আমি 1.5 বছর থেকে 2 বছরের মাঝে এটা আমি একটা কমপ্লিট প্রিপারেশন নিয়ে ফেলতে পারবো, এবং আমার হয়তো হচ্ছে আমি একটা রেজাল্ট পেয়ে যাব। সেক্ষেত্রে এই জন্য আমি হচ্ছে পার্সোনালি আর কি পোস্ট গ্রাডটাকে আগায় রাখছি। এটা কিন্তু এই জন্য না যে একজন বিসিএস ক্যাডারের থেকে এফসিপিএস কে আমি বেশি প্রিফারেন্স দিচ্ছি, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে সময়ের ব্যাপার, কোনটা হলে মানে আমরা দুইটাই চাই, মানে যেটা হচ্ছে আমরা কোনটা হলে কোনটার পরে কোনটা করব। এটা হচ্ছে অর্ডারটা এই কারণে যে সময় আমি অল্প সময়ের মধ্যেই আমার হচ্ছে ডিগ্রিটা যদি কমপ্লিট করে ফেলতে পারি, দেন আমি হচ্ছে আমার বিসিএস এ ট্রাই করতে পারবো। এটা হচ্ছে ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন ভ্যারি করে। বিসিএস পোস্ট গ্রাড দুটাই মানে ডেফিনেটলি দুটাই অত্যন্ত পরিশ্রম করে অর্জন করতে হয়, দুটাই সমান রেসপেক্টের দাবি রাখে। সো এই কোশ্চেনটা মানে আমার কাছে মনে হচ্ছে এমন আর কি। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই আপনাকে। নেক্সট এখানে কমেন্ট করেছেন সানজিদা রহমান রিন। উনি বলেছেন বিশ্রাম সিং এর আর কাউসান ছাড়া আর কি কি টেক্সট বুক পড়তে হবে? ডক্টর সাদিয়া শারমিন আপু যদি বলেন, উনি কি আছে আমাদের সাথে? আচ্ছা, তাহলে প্রশ্নটা আমি করতে চাচ্ছি ডক্টর মিজানুর রহমান ভাইয়াকে। আসলে মেনলি কোশ্চেনটা করছি যে আমরা কি কি টেক্সট বুক পড়তে পারি আর কি বিশ্রাম সিং বা কাউসান ছাড়া। আসলে মেন কথা হলো এফসিপিএস এর সিলেবাসটা অনেক একটা হিউজ সিলেবাস। এটা দেখা যায় যে আমরা যদি বিভিন্ন টেক্সট বুক থেকে নিজে নিজে বের করতে চাই, তাহলে দেখা গেলো যে মানে একটা টেবিলে জায়গা হবে না এতগুলো টেক্সট বুক, কিন্তু আমরা ধরো কাঙ্ক্ষিত অ্যান্সার পাবো না। এই জন্য এফসিপিএস পার্ট ওয়ানের ক্ষেত্রে যেটা ম্যান্ডাটরি মানে মাস্ট লাগবে এরকম হলো যে আমরা হলো কাউসান আর ভিস্টাম সিং হেড নেক, আমরা এই দুইটা মাস্ট ফলো করতে হবে। এছাড়া বিভিন্ন যেমন ওরাল অ্যানাটমির ক্ষেত্রে ওরবানস আছে, ফার্গাসন আছে, এগুলো বিভিন্ন বই আছে, কিন্তু দেখা গেলো যে আমরা একটা আবার আছে একে দাস আছে, এখান থেকে আমরা কিছু তথ্য কালেকশন করি। কিন্তু দেখা গেল যে আমার মনে হয় যে বিভিন্ন মেন্টরসরা যেটা একটা মানে কম্বিনেশন প্যাকেজ বানিয়ে রাখে, এটার সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই সবচেয়ে বেটার। কারণ টেক্সট বুকে দেখা যায় আমরা যে কোনো একটা টেক্সট বুক ফলো করলে কিন্তু আমরা এফসিপিএস প্যাটার্নের কোশ্চিন অ্যান্সার সলভ করতে পারবো না। দেখা যাচ্ছে কোনো একটা সিঙ্গেল বেস্ট হয়তো কোনো অন্য একটা বই থেকে ওরা নিতেছে, বা কোনো একটা এমসিকিউ ট্রু ফলস হয়তো অন্য একটা বই থেকে বেশি প্রিফার করতেছে। এই জন্য তো আর আবার আমরা তো জানি যে ফিজিওলজির সব টেক্সট বই আছে অনেকগুলা। এই জন্য আমার মনে হয় যে মেনলি টেক্সট বুক এই তিনটা ফলো করার পর আর অন্যগুলা আমার মনে হয় জেনেসিস বা বিভিন্ন মেন্টরসরা যে শীট গুলা ফলো করতে বলে, এই শীট গুলা মেনলি ফলো করাই মানে বেটার হবে। আর যেমন মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, এগুলাও তো বিভিন্ন টেক্সট বুক আছে। তো আমাদের এত কিছু তো মানে হিউজ পড়াশোনার দরকার নেই, আমাদের সিস্টেমেটিক ওয়েতে আগাতে হবে যাতে আমরা 210 মার্ক তুলতে পারি। আমাদের সুপারম্যান হওয়ার দরকার নাই যে আমাকে 300 পেতে হবে সব এ টু জেড পড়াশোনা করে। তাই মেন টেক্সট বুক ফোকাস রাখতে হবে বিশ্রাম সিং আর কাউসান। এটা আমি বলবো যে দিনে খাওয়া দাওয়া ভুলে গেলেও লাস্ট 6 মাস এই দুইটা মানে মাস্ট প্রত্যেকদিন দিনে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পড়তে হবে। আর অন্যগুলা তো সে বিভিন্ন জায়গাতে কারেক্ট করতে পারে। আর আমি তো বললাম ওরাল অ্যানাটমির ক্ষেত্রে সে অরবান ফার্গাসন এগুলা ফলো করতে পারে। তারপরে আমরা ফিজিওলজির ক্ষেত্রে আর পাশাপাশি একটা ভীষণ, এটা এটা মোটামুটি গাইডের মধ্যে পড়ে, এটা ফলো করতে পারে। আর অন্যগুলা মানে এভাবে মানে মানে কম্বিনেশন ভাবে নাই আমাদের জন্য যে আমরা একটা টেক্সট বুক ফলো করলেই হবে। তাই আমার মনে হয় জেনেসিস শীট গুলা ধন্যবাদ ভাই আপনাকে। আমরা লাস্ট একটা কমেন্ট নিচ্ছি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের নাইমুর রহমান কমেন্ট করেছেন, কুড ইউ প্লিজ ইনফর্ম মি কনজারভেটিভে এফসিপিএস আর এমএস এর মধ্যে ডিফারেন্স। এই আর এই প্রশ্নটা করতে কোয়েশ্চেনটা চাই আমরা রত্নাপুর কাছে। ডক্টর রত্না। হুম, ধন্যবাদ। কনজারভেটিভে এফসিপিএস আর এমএস এর মধ্যে পার্থক্য কি? এফসিপিএস হচ্ছে আপনার ফেলোশিপ, আর এমএস হচ্ছে আপনার একটা ডিগ্রি, যেটা হচ্ছে রেসিডেন্সি ডিগ্রি যেটাকে বলেন, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ।
আর এফসিপিএস হচ্ছে ফেলোশিপ। আমি জানি না, আমার কথা অনেক কন্ট্রাডিক্টরি হতে পারে। এফসিপিএস আর হচ্ছে, আপনি যদি সেম সাবজেক্টে যদি এমএস যদি কনজারভেটিভ ডেন্টিস্টে যদি কমপ্লিট করেন, তাহলে আপনাকে 2 বছর হচ্ছে একটা রোটেশন আছে, যেটা 2 বছর হচ্ছে আপনাকে, দেন হচ্ছে আপনার মাদার সাবজেক্টে যেতে হবে, মানে হচ্ছে কনজারভেটিভ ডেন্টিস্ট্রিতে যেতে হবে। দেন হচ্ছে আপনি যদি এফসিপিএস পার্ট 1-এ যদি আপনি যদি কনজারভেটিভে সেম যদি কনজারভেটিভে চান্স পান, তাহলে হচ্ছে আপনার আম, যেই ট্রেনিংটা হচ্ছে এক্সট্রা, যে ট্রেনিংটা সেই এক্সট্রা ট্রেনিংটা করতে হয় না। আপনার 2 বছরই হচ্ছে এনাফ, মানে 7 বছরে আপনার মোটামুটি কমপ্লিট হয়ে যায় আপনার 2 বছর, দুইটাতে যদি হন। তো দুইটার মধ্যে আমি পার্থক্য যেটা বুঝি সেটা হচ্ছে একটা ফেলোশিপ, একটা হচ্ছে ডিগ্রি। আমি এর মধ্যে আর কোনো পার্থক্য বুঝি না। আর এফসিপিএস টা হচ্ছে মেইনলি মেবি মানে দুইটার মধ্যে আমার আসলে কোনো পার্থক্য আমি দেখি না, মানে দুইটার মধ্যে কোনো পার্থক্য আমি দেখতেছি না। থ্যাংক ইউ আপু। আমরা কমেন্ট সেকশনটা অফ করে দিয়েছি। আমরা এরপরও যদি কোনো কারো কোনো কোয়েরিজ থাকে আমাদের কমেন্ট সেকশন জিজ্ঞেস করতে পারে। আমরা কমেন্ট সেকশনটা অন রেখেছি। আমরা দরকার হলে পরে এর কোয়েশ্চেনের আনসারটা আপু বা ভাইয়াদের কাছ থেকে জেনে নিয়ে আমরা ডেলিভারি করে দিতে পারবো। আমরা এখন যাব রত্নাপুর কাছেই। রত্নাপুর জার্নি সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ অপর্ণা। আম, আর হচ্ছে ধন্যবাদ এক্সিস ডেন্টালকে আমাকে এমন একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, আমার শেয়ার করার জন্য। আমি জানি না কতটুকু হেল্পফুল হবে সবার জন্য, বাট আমরা চেষ্টা করেছি যে এটা হেল্পফুল যাতে হয় সেজন্য। তো এখন আসি আমার আমার জার্নির ক্ষেত্রে। আমার আসলে সবার প্রথমে পোস্ট গ্রাজুয়েশনের কোনো চিন্তাই ছিল না। আমি হচ্ছে 2022-এর মার্চে হচ্ছে আমার ইন্টার্নশিপ শেষ হয়। তো তখন আমার প্ল্যান ছিল আমি বাইরে চলে যাব, দেশের বাইরে চলে যাব। তো সেই জন্য হচ্ছে আমি মেইনলি পোস্ট গ্রাজুয়েশন বলো, বিসিএস বলো, কোনো প্রিপারেশনই আমার ছিল না বা কোনো দিকে আমার ইন্টারেস্ট ছিল না। তো দেন হচ্ছে পার্সোনাল প্রবলেম ছিল বা ফ্যামিলি প্রেশার ছিল। তো সেই জন্য হচ্ছে আমি বাহিরে যেতে পারিনি। তো সেই জন্য হচ্ছে আমি আহ, কিছুটা রাগ করি, আব্বুর সাথে কিছুটা রাগ করি বা ফ্যামিলির সাথে রাগ করি, আমি পিজিটি তে জয়েন করি ঢাকা মেডিকেলে। তো ওইখানে হচ্ছে যাওয়ার পর পরিবেশটা এমন ছিল যে ভাইয়াদের দেখলাম, ভাইয়ারা কেউ হচ্ছে এফসিপিএস করতেছে, কেউ এমএস করতেছে। তো তখন আমার জাগলো যে না, আমিও তাহলে মানে যেহেতু আমি বাহিরেই যেতে পারছি না, তো আমার পিজি পিজি করা উচিত, পিজিতে আমার যাওয়া উচিত। তো সেই উদ্দেশ্যেই আমি হচ্ছে মেইনলি 2024 না 2023-এর নভেম্বরে আমি একটা কোচিং এ ভর্তি হই, যেটা আমি বললাম যে এডুডেন্টে আমি ভর্তি হই। তো প্রিপারেশন আমার যথেষ্ট ভালো ছিল। আহ তো প্রিপারেশন ভালো নেওয়ার পর আমি হচ্ছে আমি আমি ভেবেই নিয়েছিলাম যে আমার জুলাই হয়ে যাবে। তো যাই হোক, এক্সামে গিয়ে হচ্ছে আমি খুব একটা মেসাকার একটা জিনিস করে ফেলি নার্ভাসনেসের জন্য। তো পরে হচ্ছে ডিপ্রেশনে চলে যাই। ডিপ্রেশনে চলে যাওয়ার পর মানে নিজেকে, নিজের মধ্যে নিজের একটা নেগেটিভিটি গ্রো করতে থাকতেছিল। তো পরে আমার ফ্যামিলি আর হচ্ছে আমার ফ্রেন্ড রায়া, ও আর হচ্ছে আমার জুনিয়র ছিল রিফাত আর হচ্ছে সামিউল, এই দুইজন হচ্ছে আমার মানে আমাকে বলতেছে যে আপু উম, ইয়েতে ভর্তি হয়ে যান, এমএস এক্সাম বেসড, তাতে চলেন আমরা ভর্তি হচ্ছে আপনার। তো প্রিপারেশন ভালো। রিফাতের হচ্ছে জুলাই পার্ট 1 হচ্ছে অর্থোডন্টিক্স, ও একাই চান্স পেয়েছিল, ওর হয়েছে। আর হচ্ছে আমি আর হচ্ছে সামিউল আর হচ্ছে রায়া, তিনজন হচ্ছে তখন ওদের পরামর্শ মতো আমরা হচ্ছে এমএস এক্সাম বেচে ভর্তি হই। যেখানে ভাইয়ারাও বলতেছিল যে তুমি ডিপ্রেশনে না গিয়ে তুমি এক্সাম বেচে ভর্তি হয়ে যাও, এমএসটা দাও। তো আমার পড়া হচ্ছিল না, কারণ অ্যাজ ইউজুয়াল আমার মনে হচ্ছিল এত পড়ে কি লাভ হবে, আমার তো জুলাই হয়নি, আমার কি এমএস হবে নাকি। তো পরে হচ্ছে ভাবলাম যে না, যাক ডেন্টিস্ট একটু কোশ্চেন সলভ করি, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করি। আর হচ্ছে আমার তো বেসিক ক্লিয়ার, মানে বেসিক নিয়ে তো আমার ধারণা আছে। তো সেই যেই ভাবা সেই কাজ, আমি হচ্ছে কোশ্চেন গুলা সলভ করি। ক্লিনিক্যাল যে 5টা সাবজেক্ট, সেই 5টা সাবজেক্ট আমার 1 মাস লেগেছিল পড়তে। সো ক্লিনিক্যাল যে 5টা সাবজেক্ট, সেই 5টা সাবজেক্ট পড়ি আর হচ্ছে কোশ্চেন টোশ্চেন সলভ করে এমএস এক্সাম দিই। আলহামদুলিল্লাহ এমএস রেসিডেন্সি ফেজে হয়ে যায়। দেন হচ্ছে ভাবলাম যে এমএস রেসিডেন্সি হইলো, তাহলে আমার যেহেতু ড্রিম এফসিপিএস, আমি এফসিপিএস টা দিই। তো সেই জন্য হচ্ছে আমি আবার এফসিপিএস
ভাইয়ের সাথে কথা বলে, কোচিং এর ভাইয়ের সাথে কথা বলে এফসিপিএস এর এক্সাম বেচে ভর্তি হই। এক্সাম বেচে ভর্তি হয়ে জুলাই এক্সাম, জানুয়ারি 25 এফসিপিএস এক্সামে এক্সাম এক্সামটা দেই। তো আলহামদুলিল্লাহ এটা তো পাশ করে যাই। আহ সবার সর্বোপরি আমি বলবো যে এই যে আমার জার্নিটাই, জার্নিতে হচ্ছে আমার সবচেয়ে হেল্প করেছে আমার বলবো সৃষ্টিকর্তার অনেক অশেষ রহমত ছিল আমার উপর। সেই জন্যই হচ্ছে আমি মেইনলি একবারেই হচ্ছে এমএস ক্লিয়ার করে ফেলেছি, আর হচ্ছে এফসিপিএস টা পার্ট 1 পাস করেছি। আর আমার যে জার্নিটা এত হার্ড এন্ড টাফ ছিল না, যতটা আমি ভাইয়াদের মুখে শুনেছিলাম যে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। হবে, হবে, সবারই হবে যদি হার্ড ওয়ার্ক করা হয়। হার্ড ওয়ার্কটা হচ্ছে মেইন জিনিস এখানে, আর কিছুই না। নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে, সৃষ্টিকর্তাকে স্মরণ করে যদি কমপক্ষে ডেইলি যদি 8 থেকে 10 ঘন্টা বা 10 থেকে 12 ঘন্টা আস্তে আস্তে যদি বাড়াই, তাহলে হচ্ছে আমাদের সবারই হচ্ছে এফসিপিএস এমএস মানে যে যার ইয়েতে হয়, আমি মনে করি সবারই হয়ে যাবে। থ্যাংক ইউ অপর্ণা। থ্যাংক ইউ আপু। আমরা হচ্ছে সাফেনা থেকে আমরা সবাই আপনাকে দেখছি। আমিও যেহেতু সাফেনা উমেন্স ডেন্টাল কলেজের একজন স্টুডেন্ট 19-20 সেশনে, তো আমরা অনেক লাকি আপনাকে পেয়ে যে আহ, আমাদের জন্য গর্বের ব্যাপার আপনার এমএস বা এফসিপিএস হওয়া। আমাদের কলেজ থেকে এবার অনেক চান্স পেয়েছে, তো সেক্ষেত্রে আমরা অনেক হ্যাপি আপনাদের নিয়ে। তো ধন্যবাদ আপনাকে আপু। ইউ। পরবর্তী আমরা এখন জার্নি নিয়ে আরো শুনতে চাই ডক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম ভাইয়ার কাছে। ভাই, আপনি আপনার জার্নিটা একটু বলবেন? ধন্যবাদ আদিবা। প্রথমত আমি অনেক বেশি কৃতজ্ঞতা জানাই অ্যাক্সিস ডেন্টালের প্রতি। কারণ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য, আমাদেরকে কিছু বলে দেওয়ার জন্য। এবং পাশাপাশি আমি আরো অনেক বেশি কৃতজ্ঞ আমার বন্ধু ফরহাদের কাছে। কারণ সে এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছে। তো আমার এফসিপিএস এর জার্নির কথা বললে, আমি পাশ করেছি 20 সালের 31 ডিসেম্বর। তো 21 সাল আমার পুরাটা ইন্টার্নশিপ চলেছে। এরপর আহ, আমি 7 মার্চ আমার কলেজ থেকে মানে আমি বের হই ইন্টার্ন শেষ করে। দেন জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 22 সালে তো আমি ময়মনসিংহ মেডিকেলে পিজিটি করেছি। এর পাশাপাশি আমি মানে বিসিএস এর জন্য ট্রাই করেছিলাম। তো বিসিএস এর জন্য আসলে ওই একই কথা যে আগের মেন্টরদের সাথে আমি করে বলতে চাই যে আমি আসলে অনেকটাই হতাশ হয়ে গিয়েছিলাম। আমার 43-44 ওটা মানে হয় নাই। তো পরবর্তীতে আমি ঢাকা ডেন্টালে চলে আসি। 23 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 6 মাস ওএমএস এ পিজিটি করি। এবং তো পিজিটির লাস্ট একদিন প্রায় লাস্টের দিকে একদিন একজনের নাম বলতেই হয় আমার বান্ধবী অনন্যা দাস। ও এবার অর্থোডন্টিক্সে ওর এফসিপিএস হয়েছে। তো ওই জোর করে মানে আমার ভর্তি হওয়ার মানে ইচ্ছা ছিল না বলতে ওরকম ভাবে আমি কখনো চিন্তা করি নাই যে আমি ভর্তি হব বা করব। তারপরে ও বলতেছে যে ও ভর্তি হতে যাবে জেনেসিসে। তো আমাকে জোর করে একরকম সাথে করে নিয়ে গেল। তো আমরা গেলাম, ভর্তি হইলাম। দেন আমার এফসিপিএস এর জার্নিটা মূলত শুরু হয়েছে এই জুলাই 2023 সাল থেকে। তো এরপর জানুয়ারিতে পরীক্ষা দিলাম। যাই হোক, হয় নাই। জুলাই সেশনেও তো আসলে আহ, হয় নাই। যাই হোক, অবশেষে আহ, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে জানুয়ারি 25-এ আমার ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে এফসিএস পার্ট 1 হইলো। তো আমি আরেকজন মানুষের নাম আমার মানে তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। যাই হোক, সে তার নাম মেনশন করতে চাই আমি, সীমান্ত চৌধুরী ভাইয়া। সে সিডিসির 12-13 সেশনের, উনি আমার রিডিং পার্টনার ছিলেন। উনি মানে উনার আমার এই সফলতার ক্ষেত্রে উনার গাইডেন্স অনেক বড় একটা কাজ করেছে। মানে অনেক আমার হেল্পফুল হয়েছে। যাই হোক, হয়তো আল্লাহ উনার জন্য ভালো কিছু রাখছেন। উনি যদি শুনে থাকেন, ইনশাল্লাহ আমি বলবো যে আপনার জন্য হয়তো আরো ভালো কিছু সৃষ্টিকর্তা প্ল্যান করে রাখছেন। তো এই ছিল আমার মোটামুটি জার্নি। আর অ্যাক্সিস ডেন্টালকে ধন্যবাদ, পাশাপাশি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। এখন আমি চলে যাচ্ছি ডক্টর মিজানুর রহমান শুভ ভাইয়ার কাছে। ভাইয়া, আপনি কাইন্ডলি আপনার জার্নি নিয়ে বলবেন আমাদেরকে। আহ,
আম, আমি তো এর আগে বললাম যে আমার মেন জার্নিটা ছিল আমার ইন্টার্ন পিরিয়ডে। আমি লাস্টে আমার মানে রেজাল্ট হয়, ফাইনাল প্রফিট রেজাল্ট হয় 2023 সালের আগস্ট মাসে। তো তারপর থেকে আমার আগে থেকে যে বিভিন্ন অ্যাক্সিডেন্টাল বা আরো বিভিন্ন যে অনলাইন সেশন গুলো হয়, এগুলো থেকে আমার আগে থেকে ইচ্ছে ছিল পোস্ট গ্রাজুয়েশনে। তো আমি সব জায়গা থেকে চেষ্টা করতাম যে কিভাবে জিনিসটা কি করা হয়, মানে খুব আমার আগে থেকে অনেক এক্সাইটমেন্ট, এটা নিয়ে আগ্রহ। আমি সব সেশন গুলো দেখতাম, এই যে আজকে যে সেশনটা হচ্ছে এরকম। তো আমার মোটামুটি একটা ধারণা আগে থেকেই ছিল যে কিভাবে কি করা যায় বা কোথায় কোন সিট বা কোন বই পড়লে বা কিভাবে আগানো যায়। তো আমি যখন বিডিএস পরীক্ষার রেজাল্ট বের হলো, তারপর তো সবাই তখন বিভিন্ন, মানে সবাই তো নতুন ভাবে ডাক্তার হলাম, সবাই তো বিভিন্ন দিকে ব্যস্ত হলো বা বিভিন্ন কাজ করতো। আর আমার একটাই ধারণা ছিল যে আমি কিভাবে প্রিপারেশনটা শুরু করতে পারি। তো আমাদের সিনিয়র আপু যারা চান্স পেয়েছে আগে, তাদেরকে দিলাম। তারা বললো যে তুমি কিছুদিন মাথা রিল্যাক্স করো, কি বলতো পাস করলা, দেন তুমি ঠান্ডা মাথায় প্রিপার মানে নাও, সিদ্ধান্ত নাও কি করতে চাও, বিসিএস নাকি পোস্ট গ্রাজুয়েশন। কারণ তুমি যদি সিদ্ধান্ত ভুল নাও তাহলে তুমি মাঝপথে কিন্তু অন্যদিকে চলে যাবা। তো সিনিয়র আপুর কথা আমি তো পরে সিদ্ধান্ত নিলাম কি করা যায়। প্রায় 1 মাস মতো গেল মাঝে। তো সিদ্ধান্ত নিলাম যে আর পোস্ট গ্রাজুয়েশন করবো। পরে আমি সেই সময় দেখলাম যে একটা লং ব্যাচ শুরু হচ্ছে আর কি 2023-এর নভেম্বর থেকে। লং ব্যাচ ইরুডেন্টের ইকরাম ভাইয়ের সাথে কথা বললাম, ভাইয়া বললো ঠিক আছে তুমি ইন্টার্নের পাশে যতটুকু পারো চেষ্টা করো। মানে আর একটা সুবিধা হলো ওদের যে কোনো সময় পরীক্ষা দেওয়া যায়, যে কোনো সময় ক্লাস করা যায়, যেহেতু আমার ইন্টার্ন থাকে, ডিউটি থাকে। আমি হয়তো ওদের শিডিউলে পরীক্ষা নাও দিতে পারি বা পড়া কাভার নাও করতে পারি। পরে ভাইয়া বললো, আর একটা লং ব্যাচ ছিল প্রায় 7 মাসে, তো আমি ওটাই ভর্তি হয়ে গেলাম। পরে ইন্টার্নের পাশে যতটুকু পেরেছি আর কি। আমার মেন চিন্তা ছিল যে ইন্টার্নটা তো সব কাজ শেখার সময়, আবার এটা একটা রিল্যাক্স মুড যে আমার পাইতে হবে এমন না, আমার তো ইন্টার্ন এখনো চলতেছে। ইন্টার্ন শেষের পর আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করবো আর কি এফসিপি এর জন্য। ইন্টার্ন পিরিয়ডে আমি রিল্যাক্স মুডে তখন নোট শিট বই দেখানো, এক্সট্রা ইনফরমেশন, তারপর আমি কোশ্চিন ব্যাংক সলভ করতে লাগলাম যে কি কি এক্সট্রা তথ্য কোশ্চিনে আসছে। পরে আমি ইন্টার্নের মধ্যে আমার পুরো সিলেবাসটাকে আমি সাজিয়ে ফেললাম সুন্দরভাবে, যাতে আমি ইন্টার্ন শেষ করে জাস্ট আমি এক্সাম দিব বা আমি রিভিশন দিব, এই উদ্দেশ্য ছিল। আর মোটামুটি আমি পরীক্ষা দিতাম, ওদের দিতে পারতাম না শিডিউলের মধ্যে, কারণ ইন্টার্নের মাঝে পড়াশোনা তো একটা হ্যাম্পার হয়। তো পরে আমি শেষ করলাম। পরে ইন্টার্ন শেষ হলো আমার 2024-এর জুলাইয়ের 31 তারিখ। দেন আমার মেন উদ্দেশ্য হলো যে আমি এখন যা পড়াশোনা করেছি এই 1 বছর ইন্টার্নের মধ্যে, এটাকে জাস্ট আমি রিক্যাপিচুলেশন করব। যে আমি তো মোটামুটি সব আমার নোটশিট সব রেডি ইন্টার্নের মধ্যে। তো পরে আবার ইকরাম ভাইকে বললাম ভাই কি করা যায়, ভাই বললো তুমি এবার একটা লং এক্সাম ব্যাচ ভর্তি হচ্ছে, তুমি এই ব্যাচে ভর্তি হয়ে যাও। পরে ভাইয়ের কথা মতো আমি ব্যাচে ভর্তি হয়ে গেলাম। ব্যাচ শুরু হলো আগস্টের 21 তারিখ থেকে 2024-এর। দেন আমি পরীক্ষা দিতে লাগলাম, আগের যা গুছানো আছে আমি দেখি যে মানে সবকিছু আমার গুছানো ইন্টার্নের মধ্যে। পরে আহ, পরীক্ষা দিতে দেখলাম যে না, ইকরাম ভাইয়ারা যে সব কোশ্চিন করে বা ইরুডেন্ট যেগুলা দেয় আমার এগুলা মোটামুটি আমার আয়ত্তে। তো লাস্টের 2 মাস আমি কি করলাম, যে লাস্টের 2 মাস আমি দেখলাম যে না, আরো যারা মেন্টর আছে তাদের কোশ্চিন গুলো আমি একটু ফেস করি যে পারতেছি কিনা। তখন সবগুলা প্রায় প্রায় 2-3টা কোচিং এর সাথে আমি ছিলাম রিলেটেড। পরে মানে এক্সাম ব্যাচে পরে লাস্টের 2 মাস আমি আহ, সব কোচিং এ প্রায় এক্সাম দিয়েছি যে আমি পারতেছি কিনা, দেখি আমার কি ল্যাকিংস আছে। দেখলাম যে না, মোটামুটি সবগুলো হচ্ছে। পরে ভাবলাম যে এখন তো ফুল সিলেবাস কমপ্লিট, আমি তো প্রথমবার দিছি, কোনো এক্সপিরিয়েন্স নাই, এবং আমি জানিও না পরীক্ষার কয়েকদিন আগে জানি না যে ওই মার্ক কিভাবে পূরণ করতে হয়, কারণ আমার আগে এক্সপিরিয়েন্স নাই। আর আমার পুরোটা প্রিপারেশন অনলাইনে, যেহেতু আমি ইন্টার্নে করছি, অফলাইনও নাই, কারোর সাথে ডিসকাস নাই। তো আমি কয়েকটা মেন্টরের পরীক্ষা দিতে লাগলাম, এবং আমি খুঁজে বের করলাম যে যারা অফলাইনে প্রিপারেশন নেয় তাদের সাথে আমি একটা ডিসকাস, মানে একটা গ্রুপ যাইতে হবে আমাকে ডিসকাসে, যে পরীক্ষায় মানে সরাসরি পরীক্ষায় কি কি ভুল থাকে বা কিভাবে টাইম মেনটেন করতে হয়। তো এইভাবে অনেক কষ্টে এবং আল্লাহর রহমতে আমি 4-5 জনকে খুঁজে পেলাম সিনিয়র, যারা হয়তো 2 বার 3 বার পরীক্ষা দিয়েছে, আপুরা অনেক ভালো প্রিপারেশন, বাট হয়তো আল্লাহ চায়নি দেখে তাদের হয়নি। তো পরে লাস্ট লাস্ট 1 মাস আমি বলবো আপুরা আমাকে পুরা নিজের ছোট ভাইয়ের মতো মানে গাইডলাইন দিছে যে কিভাবে পরীক্ষা হল ফেস করতে হবে, বা একটা কোশ্চিনে দেখা যায় মানে যে একবার এফসিপিএস দিবে সে বুঝবে যে সিঙ্গেল বেস্ট অ্যান্সারটা খুঁজে পাওয়া কতটা কঠিন। মানে দেখা যায় যে সবগুলাই অ্যান্সার বা সিঙ্গেল বেস্ট কোনটা এটা কেউ জানে না। দেখা যায় যে আমাদের যারা মেন্টর ওনারাও শিওর না যে বিসিপিএস কোনটা সিঙ্গেল বেস্ট অ্যান্সার হিসেবে নিবে। তো আমরা লাস্টের 1 মাস আমরা 4-5 জন মিলে সারাদিন আমরা সিঙ্গেল বেস্ট নিয়ে ডিসকাস করতাম
যে কিভাবে এখানে একটা কজ আছে যেটা হলো ড্রাই সকেটের কজ, তো এটা এর সিঙ্গেল বেস কিভাবে হতে পারে। দেখা যাচ্ছে আমরা পুরা প্যারাটা 4-5 জন মিলে পড়তেছি, যে তারপর আমরা ডিসকাস করে বের করলাম যে এটা সিঙ্গেল বেস হতে পারে। মানে এভাবে তখন পরে আমরা লাস্টে যখন মক টেস্ট দিলাম, মানে মক টেস্ট বলতে যেটা এফসিপিএস এর মতন ফুল স্ট্যান্ডার্ড লেভেল একটা সবগুলো মেন্টরসরা নেয়, মক টেস্টে দেখলাম যে না ভালো হচ্ছে, তখন একটা কনফিডেন্ট আসলো যে না হয়তো আল্লাহ চাইলে হতে পারে। তো পরে এভাবে আস্তে আস্তে আগে গেলাম। পরে তো আমার এবার প্রথম অ্যাপিয়ার ছিল এই জানুয়ারি 2025-এ, বা আল্লাহর রহমতে আমার এবারই হয়ে গেছে। তো মানে সর্বপ্রথম আমি যারা প্রিপারেশন নিলাম তাদের একটা কথা বলতে চাই যে এফসিপিএস যে কারো 5 বার দিয়ে হয়েছে বলে সবাইকে 5 বার দিতে হবে, বা কারো একবারও হয়েছে বলে সবারই একবার হবে, এটা ভুল ধারণা। আমার মনে হয় আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এবং নিজে পরিশ্রম করে এবং লিস্ট 3-4 বার আহ, পরীক্ষা দেওয়ার মতন মেন্টালিটি, মনে সাপোর্ট নিয়ে পরীক্ষা দেওয়া উচিত। যে 1-2 বার না হইতে পারে, এটা একটা স্বাভাবিক, কারণ এফসিপিএস অনেক টাফ এক্সাম। আল্লাহ চাইলে হয়তো যার যখন চাইবে। এবারও আমাকে এবার সবচেয়ে যেটা আমার কোশ্চিন ফেস করতে হয়েছে যে কোশ্চিন সহজ হয়েছে নাকি, এতজন কিভাবে পেলো। আমার মনে হয় যে কেউ যদি বিসিপিএস এর কোশ্চিন একবার ফেস করে, সে বলতে পারবে যে বিসিপিএস আসলে কোশ্চিন সহজ যেটা করে সেটাও কতটা মানে ট্রিকি হয় এবং কঠিন হয়, এবং তার মধ্যে থেকে বিশেষ করে এসবিএ গুলা খুঁজে বের করা অনেকটা কঠিন। তাই বিসিপিএস কখনোই কোশ্চিন সহজ করে না, অলওয়েজ চেষ্টা করে স্ট্যান্ডার্ড। কোনোবার একটু ওভার স্ট্যান্ডার্ড করলে দেখা যায় যে তখন সবাই হয়তো ঘাবড়ে যায় বা মেন্টালি হয়ে যায়। তো বলবো যে আল্লাহর উপর বিশ্বাস রেখে সবাইকে প্রিপারেশন নিতে হবে, এবং যাতে সে 1-2 বার ফেলার হয় যাতে সে ভেঙে না পড়ে বা না ভাবে যে এই জন একবারে পেলো তা আমি হয়তো একবারে পেলাম না, আমি পাবো না। কারণ এবার আমি দেখলাম, আমি একটা কথা বলতে চাই যে সবাই বলতেছে কোশ্চিন এবার সহজ কিনা। এবার প্রায় ক্যান্ডিডেট ছিল 500, মানে 500 জন মতো ছিল, এবং আমার জানাশোনা আরো অনেকে ছিল যারা আমার চেয়ে ভালো প্রিপারেশন, কিন্তু ওরা এবার চান্স পায় নাই। তাহলে কি হয়তো আল্লাহ চায় নাই বা তার অন্য কোনো জায়গায় ল্যাকিংস ছিল। তাহলে কোশ্চিন ইজি হলে তো 500 জনই পাইতো, প্রায় 350 জন তো বা 375 জন ফেলো হতো না। তো এটা একটা ব্যাপার। তো সর্বোপরি হলো যে আল্লাহ তালা চেয়েছেন বলে পেয়েছে, আর নিজের চেষ্টা ছিল, এই তো আর কি। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ শুভ ভাইয়া আপনাকে। ভাইকে। আমরা অনুষ্ঠানের একদম দ্বার প্রান্তে এসে গেছি। আহ আমি আসলে কিছু কথা বলতে চাই সবার উদ্দেশ্যে। সাফল্যতা হচ্ছে এমন একটা সংজ্ঞা যেটা হচ্ছে এক একজনের কাছে এক এক রকম। আমাদের প্রফেশনে অনেক স্ট্রাগলিং পিরিয়ড আছে, আমাদের প্রফেশনে এমন অনেকে আছে যাদের পোস্ট গ্রাজুয়েশন হচ্ছে না, কিংবা হচ্ছে এফসিপিএস এমএস অনেকবার ট্রাই করেছেন, তাদের হচ্ছে না। তো এর মধ্যে থেকেও যারা কঠোর পরিশ্রম করে নিজের পরিবার সামনে নিজের পড়াশোনা, নিজের জীবনকে সময়কে স্যাক্রিফাইস করেছেন, তাদের জন্য আমরা আসলেই গর্বিত। যারা এখনো পোস্ট গ্রাজুয়েশনের জন্য কঠোর পরিশ্রম করছে তারা সবাই সফল হোক এই কামনা করি। ধন্যবাদ। আজকের যে সেশনটি ছিল এটি ছিল পুরোপুরি কিছু মেধাবীদের নিয়ে, আমাদের ভাই আপুদের নিয়ে। সবার পুরো সেশনের মধ্যে একটা জিনিস কমন ছিল, যেটা হচ্ছে হার্ড ওয়ার্ক, আর অবশ্যই অবশ্যই আত্মবিশ্বাস এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখা। আজকের এই অনুষ্ঠানে আমরা অলমোস্ট শেষেই চলে এসেছি। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রায় 2 ঘন্টা আমাদের এই সেশনের সাথে থাকার জন্য। আর আমাদের এই লাইভটি রেকর্ডেড থাকবে এক্সিস ডেন্টাল স্কুল পেজে। এ বিষয়ে যদি আরো কিছু জানার থাকে তাহলে আপনারা জানাতে পারেন কমেন্ট সেকশন। এমনই ইফেক্টিভ লাইভ এবং ইনফরমেটিভ সেশনের জন্য চোখ রাখুন এক্সিস ডেন্টাল স্কুল পেজে। আজকের মতো এখানেই শেষ করছি। আমি আদিবা তাওয়াসসুম। আমি হোসনা মাহরু অপর্ণা। আমি মাসুম বিল্লাহ রায়হান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সবাই। আসসালামু আলাইকুম।